আমাদের যে এনসিএন পার্টটা হয়ে গেছে, এবার আমরা চেষ্টা করব প্রত্যেক দিন হলো এনসিএন যে ইন্ডিয়া আছে সেখান থেকে হলো কিছু পরিমাণ হলো এমসিকিউ করার, অ্যান্ড দেন আমরা ফার্দার এগাবো হলো মিডিয়েভাল ইন্ডিয়াতে। হ্যাঁ, তো প্রথমে আজকে আমরা যে পার্টটার এমসিকিউ করছি সেটা হলো আমাদের বৈদিক যুগ। আমরা এর আগে ইন্দাস ভ্যালি করেছিলাম, তো আজকে হলো বৈদিক যুগ দিয়ে হলো শুরু করছি, তারপর ধীরে 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 এগোতে থাকবো। তো চলো শুরু করি। প্রথম যে কোশ্চিনটা আছে, দেখো কি কোশ্চিন আছে, নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম বেদ? তো কী হবে অ্যান্সার? তাহলে 1 নম্বরের কোশ্চিনের অ্যান্সার হবে নিম্নলিখিত কোনটি প্রাচীনতম বেদ। এটা অনেকবারই পরীক্ষা এসছে। তো 1-এর যেটা হলো অ্যান্সার হবে সেটা কি বললাম? ঋগ্বেদ, তাই না? 1 নম্বর কোশ্চিনের অ্যান্সার হলো আমাদের ঋগ্বেদ। এটা হলো আমাদের হলো ঋগ্বেদ। আচ্ছা, আচ্ছা হ্যাঁ বলতে হবে না, চলে আসো। আচ্ছা এখানে দেখো কোশ্চিন নম্বর 2 কি আছে বলো, যে আর্য যে শব্দটা আছে সেটা কি ধরনের শব্দ? মেনলি যখন বলবে, দেখো যদি হলো এখানে ভাষা থাকে তো প্রথমে কি নিবে বলো? ভাষা বা ল্যাঙ্গুয়েজ। যদি ভাষা না থাকে তাহলে পরে অন্য কিছু নিবে। প্রথমে বলেছিলাম যে আর্য একটা হলো আমাদের লিঙ্গুইস্টিক, তাই না? তো যদি অপশনে তোমাদের ভাষা থাকে তাহলে কি নিবে বলো? এটা ভাষাগত। তো অপশন কি হবে বলো? অপশন হবে সি। তাহলে আর্য শব্দটি কি নির্দেশ করে? একটি হলো ভাষা বা হলো ল্যাঙ্গুয়েজ, একটি হলো ল্যাঙ্গুয়েজ বা হলো ভাষা। তো অ্যান্সার কি হবে? এটা 2-এর হলো, হ্যাঁ অ্যান্সার হবে তাহলে তোমার 2-এর সি, যে আর্য যেটা আছে সেটা হলো একটা লিঙ্গুইস্টিক বা এটি একটি ভাষাগত শব্দ। ঠিক আছে, আচ্ছা চলো 3 নম্বর কোশ্চিন কি আছে, আর্য শব্দটির অর্থ। আবার দেখো বাবা, এখানে যা আছে এখানে তো কোনো ভাষাগত নেই। তাহলে ভালো করে শোনো, যদি তোমার কোশ্চিনে বলে আর্য শব্দের অর্থ, যদি অপশনে থাকে লিঙ্গুইস্টিক বা ভাষা, তাহলে আমরা কি নিব? তাহলে আমরা নিব হলো লিঙ্গুইস্টিক বা ভাষা। কিন্তু যদি তোমার লিঙ্গুইস্টিক বা ভাষা না থাকে তাহলে আমরা নিব কোনটা বলো? আচ্ছা এখানেও তোমার জাতীয় নিতে পারি, বাট এখানে সব থেকে ভালো হবে মহৎ ব্যক্তি, তাই না? সংস্কৃত ভাষায় যদি সংস্কৃত থাকে শব্দটা তাহলে কি নেবে বলো? মহৎ ব্যক্তি, তাই না? বা হলো মহান, এক কথায় মহান। আমি বলেছিলাম যে হিটলার যে ছিল সেও বলতো যে আর্য যারা আছে তারাই হলো পৃথিবীর হলো সব থেকে মহান। তো যখন বলবে সংস্কৃত ভাষায় তখন আমাদের অ্যান্সার কী হবে বলো? অ্যান্সার হবে তোমার ডি, মহান ব্যক্তি। 4 নম্বর কোশ্চিনটা একটা ভালো কোশ্চিন কি আছে বলো? বর্ণ। এই যে 4টা যে আমাদের হলো কি বলো? বর্ণ। ব্রাহ্মণ বলো, ক্ষত্রিয় বলো, বৈশ্য বলো, শূদ্র বলো, এই যে হলো বর্ণ যে প্রথা যে আছে, এই বর্ণ প্রথা আমরা প্রথম কোথায় পাই? ঋগ্বেদ। যদি আরও ভাগে যেটা বললে 10ম মণ্ডল, তাহলে অ্যান্সার হবে ঋগ্বেদ। যদি কোশ্চিন আরও জটিল করে তাহলে আমরা কি বলতে পারবো বলো? 10ম মণ্ডল। তারপর হলো 5 নম্বরটা দেখো কি আছে, নিম্নলিখিত কোন বেদে জাদু মন্ত্র তন্ত্রের কথা আছে? কি হবে এটা বলো? অথর্ববেদ। ঋক, সাম, ইয়াজুর, অথর্ব। তাহলে এখানে কি আছে বলো? এই যে জাদু টোনা আছে কোথায় বলো? এটা হলো জাদু টোনা বা হলো এটা কোথায় আছে? কালা জাদু, এটা কোথায় আছে বলো? অথর্ববেদে আছে আমাদের জাদু টোনা। 6 নম্বর দেখো কি আছে, ঋগ্বেদে মোট কতগুলি হলো সূত্র আছে? 1028, 1028 বলেছিলাম, মনে রাখবে এখানে আছে 10 আর 2 আর 8 যোগ করলে কত হয়? 10। তাহলে এদিকেও 10 ওদিকেও 10, 10 28 1028। তাহলে ঋগ্বেদে মোট কতগুলো সূত্র আছে বলো? 1028। ভেরি গুড। তাহলে এটা কত হবে? এটা হবে তোমার 6-এর হলো কত নম্বর? এ, তাই না? এটা অনেকবার এসেছে তামিলনাড়ুতে 36 ঘর। আচ্ছা এটা বলো তো, ঋগ্বেদের কোন মণ্ডলে সোম, সোম এক প্রকার দেবতা হয়, আবার সোম এক প্রকার পানীয় তোমার হয়। তো কোন মণ্ডলে যে সোমের কথা উল্লেখ আছে, সোম যে দেবতা তার কথা উল্লেখ আছে? না, নবম। সোম কোথায় আছে বলো? সোমের কথা উল্লেখ আছে কোথায়? হলো নবম মণ্ডলে। লিখলে লিখে রাখো, যেটা মনে হচ্ছে পারবো না। অনেকগুলো মনে হবে যে পারবে, যেটা পারবে সেটা লেখার দরকার নেই। আর যেটা হলো লিখার মনে হচ্ছে যে পারবো না সেটা লিখে রাখো। আর তোমরা যদি বলো যে তোমাদেরকে অ্যান্সারটা করে দিতে হবে তো পরের দিন সেটাও করে দেবো, কোনো প্রবলেম নেই। তাহলে এটা কি বললাম বলো? অ্যান্সারটা নবম। তাহলে যদি বলে সোম, সোম কোথায় বললাম বলো? সোম বললাম হলো নবম মণ্ডলে। সোম যেটা আছে, চলে এসো,
সোম যেটা বললাম হলো কোন মণ্ডলে বলো, সোম হলো তোমার নবম মণ্ডলে, সোম হলো কোথায়, সোম তোমার হলো নবম মণ্ডলে। আচ্ছা, তারপর কত নম্বর, 8 নম্বর কি বলেছে বলো, এটা উপনিষদ। এটা কোন ধরনের গ্রন্থ, ফিলোসফি, মানে কি বলো, দর্শন। তাহলে তোমার উপনিষদ কি হবে বলো, যেটা উপনিষদ আছে সেটা হলো একটা হলো ফিলোসফি বা একটা কি হলো বলো, দর্শন। তো যদি মনে হয় যে অ্যান্সার জানো না তাহলে লিখবে, না তো মাথায় থাকবে। হ্যাঁ চলে এসো, যেটা হলো উপনিষদ আছে সেটার মানে কি বললাম, উপনিষদ মানে হলো দর্শন বা হলো ওয়ান টাইপ অফ হলো কি বলো, ফিলোসফি। তাহলে উপনিষদ মানে হলো তোমার হলো দর্শন বা হলো কি বললাম হলো ফিলোসফি। আচ্ছা, তোমাদের ক্লাস ছিল কটায়, তো এত লেট কেন করে দিচ্ছ? ভাবো দেখি, তোমরা যাবে হবে টিচার, তোমরা কাউকে গিয়ে ঢুকতে দিবে ক্লাসে? ভাবো তোমরা যখন ক্লাসে থাকবে, যারা বাচ্চারা আসবে, বাচ্চারা 5 মিনিট পর আসলে তোমরা তো ঢুকতে দিবে না। তো তোমরা কেন ডিসিপ্লিন মানছো না? সময়কে যদি বলে গুরুত্ব দাও তাহলে এই সময় গুরুত্ব দিবে, বাদ দাও। তাহলে এটা কি বললাম বলো, এটা হলো কোশ্চেন নম্বর 8 কি হবে বলো, ফিলোসফি, তাই না? 8 হবে কোশ্চেন নম্বর ফিলোসফি। নাম্বার 9 কি হবে, যে আমাদের উপনিষদ যা আছে তার অনেকগুলো ভাগ আছে, সেখানে আমি কয়েকটা কোশ্চিন বলেছিলাম ইম্পর্টেন্ট, যেমন সত্যমেব জয়তে কোশ্চিন আছে, সত্যমেব জয়তে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, বা এটা আরেকটা আছে কি বলো, নচিকেতা ও যমের সংলাপ কোন উপনিষদ থেকে নেওয়া হয়, কি হবে এটা, কটক উপনিষদ। কত হবে বলো, সি নম্বর বা গ নম্বর, কি হবে এটা, হ্যাঁ চলে এসো, কি হবে এটা হলো কত নম্বর বলো, সি নম্বর বা হলো গ নম্বর, কি হবে অ্যান্সার, কঠোপনিষদ। ক্লিয়ার? আচ্ছা, এটা তো একদমই সোজা। কি আছে বলো, এটা প্রাচীন বেদীয় সাহিত্যে সর্বাধিক বার উল্লেখিত নদী কোনটি? সরস্বতী সব থেকে পবিত্র, বাট নট সব থেকে বেশি। না, গঙ্গার কথা মাত্র হলো একবার, সিন্ধু। আমরা জায়গাটা কি বলি, সপ্ত সিন্ধু। তো সব থেকে বেশি বার যদি বলে, যদি সব থেকে বেশি বার বলে তাহলে অ্যান্সার কি হয় বলো, সিন্ধু। আর যদি বলে তোমার হলো সব থেকে তোমার হলো পবিত্র, তাহলে কি হবে, আমি বলেছিলাম যমুনা হলো কয়বার, হ্যাঁ একটা দাগ, দুটো দাগ, তিনটা দাগ যমুনা, আর গঙ্গার মনে রাখবো এখান থেকে একটাই দাগ, হয়ে গেল এটা। তাহলে যদি বলে সব থেকে হলো বেশি বার তাহলে হবে আমাদের সিন্ধু। বাট যদি বলে সব থেকে পবিত্র, মনে রাখো সরস্বতী বিদ্যার দেবী পবিত্র, তাই না? সব থেকে পবিত্র কি বলো, সব থেকে পবিত্র যেটা হলো সেটা হলো আমার হলো সরস্বতী। আচ্ছা, এই কোশ্চেনটা বলো তো, নাম্বার হলো 11। বৈদিক যুগের যে 5টা নদী, তখন তাদের নাম আলাদা আলাদা ছিল। একটা নদী আছে তার নাম কি বলো এখানে, আস্কিনি। তো কোন নদীকে আস্কিনি বলা হতো, কি হতো বলো, চেনাব। এই যে চেনাব বা হলো চন্দ্রভাগা, চন্দ্রভাগার নাম কি ছিল বলো, আস্কিনি। বা একটু পরে এটা পড়বো, এখন এটা থাক। চেনাব যে নদী আছে তার নাম কি বলতাম বলো, চেনাব যে নদী আছে, এই চেনাব নদী, চেনাব নদীকে কি বলতাম বলো, চেনাব নদীকে আমরা বলতাম হলো আস্কিনি। চেনাব নদীকে কি বলতাম বলো, চেনাব যে নদী তাকে আমরা বলতাম হলো এখানে আস্কিনি। আচ্ছা, কোশ্চিন নম্বর 12, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কি আছে বলো, নিস্ক। এই যে একটা শব্দ, কি বললাম শব্দটার নাম বলো, নিস্ক। এই শব্দটা বৈদিক যুগে কি অর্থে ব্যবহার হতো? ভেরি গুড, খুব ভালো। কি হতো এটা বলো, মুদ্রা। তাহলে যেটার নাম বললাম হলো নিক্স, এটা হলো কোন অর্থে ব্যবহৃত হতো, মুদ্রা বা কয়েন। তাহলে আরেকটা ছিল মোনা। তাহলে নিক্স বা মোনা যে শব্দটা, সেটা কোন অর্থে ব্যবহৃত হতো বলো, সেটা হলো তোমার মেনলি ডি, কি হতো বলো, মুদ্রা। হ্যাঁ, ভালো কোশ্চেন এটা। আচ্ছা, 15 নম্বর কোশ্চিনটা খুবই ভালো কোশ্চিন, কোশ্চিনটা একটু ভালো করে পড়ো। কি আছে, একটা জায়গার নাম দেওয়া আছে, তাই না? জায়গাটার নাম কি দেওয়া আছে বলো, গোগাচকই। এই জায়গাটা এখন বর্তমানে কোথায় আছে, একদম যদি আমি জায়গাটার নাম বলি, দেশের নাম, তাহলে কি হবে বলো, তুরস্ক। এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট, আইডিয়া মারো, ভালো করে কোশ্চেনগুলো পড়ো। আমরা কোন চ্যাপ্টার পড়ছি সেখান থেকে আইডিয়া মারো, কি হবে এটা ভাই, এটা আইডিয়া করো না। না না, বাণিজ্য। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, আমরা যে বলি যে
যারা আর্য তারা এসছে কোথা থেকে? মধ্য এশিয়া থেকে। তো মধ্য এশিয়া থেকে এসছে, তার পুরুষ কি? তো একটা তুরস্ক, তার জায়গার নাম, যেটা জায়গার নাম দেওয়া আছে এখানে হলো যে বৈদিক দেবদেবতা আছে তাদের নাম পাওয়া যায়। তো এটা হলো একটা প্রুফ বা ফ্যাক্ট যে হলো তাদের সঙ্গে এদের কোনো না কোনো সম্পর্ক ছিল, তাই না? তো ওই জন্য ভারতবর্ষে যে দেবতাদের হলো পুজো করা হতো তাদেরও নাম পাওয়া গেছে কোথায় বলো? এই পার্টিকুলার জায়গাতে। ক্লিয়ার? তাহলে কোনটা হবে এটা? এখানে এমন শিলালিপি পাওয়া গেছে যেখানে হলো বেদীয় মানে বৈদিক যুগের দেবতা বা হলো দেবীর হলো পরিচয় পাওয়া যায়। ঠিক আছে? মেনলি হলো ইন্দ্র, বরুণ, নাতাশা আর মৎস্য বলে না আরেকটা ভুলে গেলাম। ইন্দ্র, বরুণ, মৎস্য না নাতাশা আর একজনের আছে, 4 জনের মেনলি হলে পাওয়া গেছে। দেখতে হবে এটা টপিকটা। 13-14 নেই কেন? 13-14 নেই, এটা 11, এটা 12। ও নাম্বার ভুল আছে, সরি। আচ্ছা ঠিক আছে, এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা দেখো, সেম কোশ্চিনটা দেখো, এখানেও এতবার এসছে, আবার কোশ্চিনটা একটু হলো উল্টো করে জাস্ট খালি এখানে কি করেছে বলো? ঘুরিয়ে দিয়েছে যে কোন শিলালিপিতে আর্যদের ইরান থেকে ভারতে, মানে ওই একটাই জায়গাগুলো কি হবে এটা? তাহলে আগের কোশ্চিনটা দেখো জাস্ট হলো ঘুরিয়ে দেওয়া হয়েছে, মানে বুঝতে পারছো এটা কতটা ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা হবে অপশন নাম্বার হলো সি, বোগাছকই। আচ্ছা, এই যে দেখো তো 17 নম্বরটা কি আছে? ঋগ্বেদে যুগে মানুষ প্রধানত কি বিশ্বাস করত? যজ্ঞ ও হলো আচার অনুষ্ঠান। তোমরা যদি বর্তমান হরিয়ানার দিকে যাও, ওদিকে এগুলো এখনো হয়, তাই না? দেখবে না তোমরা ওই হরিয়ানা বা পাঞ্জাবের দিকে আমরা এখানে যেভাবে পূজা করি, দুর্গা পুজো বা কালী পুজো, সেদিকে হচ্ছে, ওরা কিন্তু এখনো ওদের মধ্যে এটা আছেই, তাই না? ওই হরিয়ানার সাইডটাতে এটা কি হবে গো? 10 রাজার যুদ্ধ। কি হবে এটা? পৌরসিনী বা হলো অপশন এখানে পারসী ছিল, বা এটা আরেকটা নাম কি আছে বলো? রাভি। রাভি বা হলো আরেকটা নাম কি আছে? পৌরাসিনী, তাই না? এই হলো 4টা নাম, 3টা নাম যে কোনো একটা থাকতে পারে। মনে রাখবে হয় পি দিয়ে থাকবে পারসী বা পৌরাসিনী, অথবা কি বললাম বলো? রাভি। এখানে কি হয়েছিল? ব্যাটেল অফ 10 কিং বা হলো 10 রাজার হলো কি হয়েছিল তোমার বলো? যুদ্ধ হয়েছিল, তাই না? আচ্ছা, এটা একদম ইম্পর্টেন্ট কোশ্চিন। প্রাচীন যুগে আর্যদের প্রধান জীবিকা কি ছিল? চলে এসো। প্রাচীন যুগে আর্যদের জীবিকা কি ছিল বলো? প্রাচীন যুগে যে আর্যরা ছিল তাদের জীবিকা ছিল প্রধানত হলো ফার্মিং বা হলো তোমার হলো কৃষিকাজ। যে প্রাচীন যুগে আর্যদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ। আচ্ছা, তারপর দেখো এটা হলো 20 নম্বর কি আছে? এটা হলো এই শব্দটা বলো আয়ুর্বেদ। কোথায় পাওয়া যায়? কি হবে এটা? প্রথমে হলো অথর্ববেদ। আয়ুর্বেদ কোথায় বলো? অথর্ববেদ। আচ্ছা, আবার একই কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছি। ঋগ্বেদের ধর্ম কি ছিল? দেখো এগুলো না পারবে, বুঝলে? যদি একটু করে অপশনগুলো কাটো অনেকটাই, তাহলে কোনটা হবে বলো? বহুদেব, তাই না? ওরা তো অনেকটাই, ওখানে তো অনেক দেবতাই ছিল। তাহলে কি হবে এটা বলো? যে অনেকগুলো দেবতা বা হলো বহু দেবদেবী, তাই না? অনেকগুলো দেবতা বা হলো বহু দেবদেবী। আচ্ছা, এই যে বহু দেবদেবী ছিল তাদের মধ্যে সব থেকে বেশি সংখ্যক, হ্যাঁ শোনা, সব থেকে বেশি সংখ্যক হলো যে তোমার স্রোত ছিল, সেটা কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছিল? ইন্দ্র, তাই না? সব থেকে ওখানকার মেন দেবতাকে, মেন দেবতা হলো তোমার ইন্দ্র। ঋগ্বেদে যুদ্ধের দেবতা কাকে বলা হয়? ইন্দ্রই। তাহলে যুদ্ধের দেবতা কাকে বলে? যুদ্ধের দেবতা বা তার আরেকটা নাম কি ছিল বলো? পুরন্দর, তাই না? যুদ্ধের দেবতা বা তার নাম কি বললাম বলো? পুরন্দর, তাই না? যুদ্ধের দেবতা বা যদি বলে যে ঋগ্বেদে কোন দেবতাকে তোমার পুরন্দর বলা হয়, তাহলে অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার হবে তোমার হলো ইন্দ্র। আচ্ছা, এটা কি আছে 24 নম্বর? গায়ত্রী। গায়ত্রী মন্ত্র কোথায় পাওয়া যায়? কততম মণ্ডলে? 3 নম্বর বলেছিলাম না, সেটা কি আছে? 3 আছে। এই 3 থেকে কি মনে রাখবে বলো? 3, যে গায়ত্রী লাস্টে 3 আছে, 3 থেকে কি হবে বলো? 3, মানে ওই যখন লিখে ভেবেছিল কেউ না কেউ কোনোদিন মালদায় পড়বে এরকম, যাতে তখন ছেলেপেলের বুঝতে অসুবিধা না হয়, ওই জন্য আমি যে গায়ত্রী আছে এটাকে 3 নম্বরে দিব। কোনটা বলো? সব থেকে যে তোমার বেশি যার নাম আছে সেটা হবে তোমার ইন্দ্রই। আচ্ছা, আর যেটা স্রোত আছে, ঠিক আছে আমি চেক করে নেবো এটা। 22টা একটু তোমার স্টার চিহ্ন মেরে রাখো, পরে চেক করছি।
আচ্ছা কোনটা? অথর্ববেদ হলো তোমার উপবেদা, ওর নাম যেটা আছে অথর্ববেদা, যে আয়ুর্বেদা আছে তার যেটা তোমার উপবেদ থাকে তার নাম অথর্ববেদ। হ্যাঁ, ওটা গুলিয়ে দিবে না, কিন্তু যেটা আয়ুর্বেদ যেটা আছে সেটা তোমার অনেক সময় বেশিরভাগ তোমার হলো এখান থেকে অপশন নাই তোমার, ঠিক আছে? আচ্ছা কোনটা কোনটা বলো তো, একটু বলো তো। হ্যাঁ 22-এরটা হলো অগ্নি বললাম, কিন্তু এটা একটু হলো স্ট্রাকচার মিলে রাখো, এটা দিয়ে চেক করছি আমি। আর কোনটা বলো? 23-এরটা 100% ইন্দ্র, কোনো কথা নেই। 23-এরটা কি হবে বলো? ইন্দ্র। আচ্ছা এটা কি হবে 24 নম্বর কোথায় হবে বলো? যে আমাদের যে গায়ত্রী মন্ত্র কোথায় বলো? ঋগ্বেদে। যদি মণ্ডলে বলে কততম মণ্ডল হবে? তৃতীয় মণ্ডল। যে গায়ত্রী মণ্ডল, গায়ত্রী কোথায় হবে বলো? ঋগ্বেদের মানে হলো তৃতীয়। আচ্ছা এইটা কি হবে বলো তো আমাদের? কতগুলো পুরাণ আছে? 18টা হলো পুরাণ আছে। আচ্ছা এটাও পারবে, এটা একই কোশ্চেন, জাস্ট কি বলেছে বলো? কোন যুগে হলো অস্পর্শতা? কি হবে এটা হলো? তার মানে প্রথম দিকে যেটা হলো ছিল স্পষ্টভাবে যদি কথাটা না লেখা থাকতো আমরা বলতে পারতাম ঋগ্বেদের 10ম মণ্ডল ছিল, কিন্তু এখানে কি বলেছে বলো? স্পষ্ট ভেদে। কারণ প্রথম দিকে যেটা ছিল সেটা ছিল মানুষের কাজের ভিত্তিতে, যে হলো ব্রাহ্মণ ক্ষত্রিয় এই জিনিসগুলো কি ছিল বলো? প্রথমে কাজের ভিত্তিতে, কিন্তু পরবর্তী দিকে হলো কাজের ভিত্তিতে না, জিনিসটা কি হয়? বংশ পরম্পরায় হলো চলে আসে, তাই না? কাজ থেকে আসে কোথায় বলো? ধীরে 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 বংশ পরম্পরায় চলে আসে। আচ্ছা এই যে 17 নম্বর কোশ্চিনটা, এটাও খুব ইম্পর্টেন্ট। কি আছে বলো এখানে? সত্যমেব জয়তে কোথায় আছে বলো? ভেরি গুড, খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। সত্যমেব জয়তে কোথায় আছে বলো? এটা হলো তোমার হলো মুন্ডক, স্পেলিংটা একটু ভুলে গেছি, কোথায় হবে বলো? এটা হলো মুন্ডক উপনিষদে। আর লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট কি হবে? কোন প্রাণীকে কি বলা হতো? অঘন্য। কি হবে এটা বলো? গাভী, তাই না? বর্তমানে যেরকম হলো সব থেকে আমাদের মূল্যবান জিনিস কি? সোনা বলতে পারো বা টাকা পয়সা, তখন কি ছিল বলো? কাউ বা হলো গরু, তাই না? কারণ তখন যে মানুষের চাষবাস ছিল, চাষবাসের সাহায্যে খেতে পেতে, বা তোমার গরু থেকে যে তোমার হলো মানে তোমার দুধের হলো বিভিন্ন ধরনের খাবার টাবার তৈরি করতো, সেটাই ছিল তাদের জীবিকার হলো মেন স্রোত। তাহলে কি হবে অ্যান্সার বলো? এখানে হলো গাভী। তো পিডিএফ দিয়ে দেবো, পরের দিন যখন আসবো আমরা চেষ্টা করব যে সাম্রাজ্য যেগুলো পড়েছিলাম সেখান থেকে কোশ্চিন আনার, ঠিক আছে? আর তোমরাও চেষ্টা করবে যদি হলো সম্ভব হয় বাড়িতে হলো এর বাইরেও কিছু যদি কোশ্চিন পাও তো করবে, আর আমরা এখানে কন্টিনিউ করব। তো আজকে যেই চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব সেটা কি বলো? ভারতবর্ষে যে তোমার হলো মুসলিম শাসন শুরু হলো, সেই মুসলিম শাসনটা দিয়ে আমরা হলো ভারতবর্ষের হলো শুরু করব। দিদি কোনো প্রবলেম? ঠিক আছে, তো পড়াবো কিন্তু ওগুলো অতটা তোমার ইম্পর্টেন্ট না। আগে মেন টপিকগুলো শেষ করি, দিয়ে দিচ্ছি, দেখে কোনো ব্যাপার না। কি হবে প্রথম অ্যান্সারটা? প্রাচীনতম বেদ, ভেরি গুড। দ্বিতীয় নম্বরটা কি বললাম? আর্য একটি কি হবে? ভাষা। যদি ভাষা না থাকে তাহলে যেখানে লেখা থাকবে এই শব্দটা শ্রেষ্ঠ সেটা নিবে। ভাষা থাকলে 100% ভাষাই নিবে, লিঙ্গুইস্টিক শব্দ। আর ভাষা না থাকলে নিবে কি বলো? শ্রেষ্ঠ। দুইয়ের হলো কি হলো? দুইয়ের কত নম্বর হলো? গ। আর যখন লেখা থাকবে সংস্কৃতি ভাষায় তখন অ্যান্সার হবে শ্রেষ্ঠ, বা যেটা হলো মহৎ ব্যক্তি, তাই না? যে তারাই সব থেকে মহান। 4 নম্বর বর্ণ শব্দটি প্রথম কোথায় পাওয়া যায়? ভেরি গুড, ঋগ্বেদের কততম মণ্ডলে? 10ম মণ্ডলে। 5 নম্বর কি হবে? নিম্নলিখিত, এটা হবে তোমার হলো অথর্ববেদে। আর 6 নম্বরটা তো ইজি, কি হবে? 1028 বলেছিলাম, এদিকে যোগ করে 10 আর এদিকে 2 আর একটা যোগ করে 10, তাহলে কত হবে? 1028 বা 10 to 8। আচ্ছা এইবার আমরা শুরু করছি হলো ভারতের, যেটা হলো বলতে পারি এর আগের বার এই চ্যাপ্টারটা থেকে মনে হয় 4খানা কোশ্চেন এসেছিল শুধুমাত্র দিল্লি সুলতানাত থেকে, ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট হলো আমরা শুরু করছি হলো আমাদের যে মধ্য ভারত আছে, মধ্য ভারতের ইতিহাস থেকে শুরু করব। মধ্য ভারতের ইতিহাস বলতে কোথা থেকে বলো? এই টপিকটাকে বলা হয় যে ভারতবর্ষ হলো যে ইসলামের যে তোমার রাজত্ব আছে, ইসলামের রাজত্ব এখান থেকে হলো শুরু হবে, ঠিক আছে? তা আমরা সবাই জানি যে ইসলাম ধর্মের যে মেনলি মানে তোমার হলো প্রবর্তন করে তার নাম কি বলো? হযরত মুহাম্মদ। যেমন আমরা আমাদের জৈন ধর্মে পড়েছি যে আমাদের কতগুলো আছে তীর্থঙ্কর?
24টা। তো এটা যখন আমরা বলি যে ইসলামে হজরত মুহাম্মদ ইসলাম ধর্ম হলো প্রতিষ্ঠিত করেছিলেন, তো অনেকে বলে এটা না। কারণ যখনই তুমি বলবে যে হজরত মুহাম্মদ ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করেছিল, তখনই তোমাকে এটা তাহলে মানতে হবে যে হজরত মুহাম্মদের জন্ম কবে? 570 খ্রিস্টাব্দ, তাই না? এবার যখনই তুমি বলবে যে হজরত মুহাম্মদ ইসলাম ধর্ম প্রবর্তন করেন, তখনই তোমাকে এটা মানতে হবে যে হজরত মুহাম্মদের জন্ম কবে? 570। তাহলে তার আগে ইসলাম ছিলই না। কিন্তু প্রত্যেক ধর্ম তো তাই বলে যে সব কিছু কে সৃষ্টি করেছে? আমরাই। হিন্দু ধর্ম বলবে হিন্দু ধর্ম সৃষ্টি করেছে, মুসলিম ধর্ম বলে মুসলিম ধর্ম সৃষ্টি করেছে, খ্রিস্টান ধর্ম বলবে খ্রিস্টান। তো তুমি যদি আগে স্বীকার করে নাও যে আমার ধর্ম এসছে 570 থেকে, তাহলে ভাই তোমাকে কে সৃষ্টি করলো? তো বলা হয় যে ইসলাম ধর্ম আগে থেকেই ছিল। যেইভাবে আমরা জৈন ধর্মে যে তোমার তীর্থঙ্করগুলো পড়ি, মহাবীর, আমরা যখন তোমার জৈন ধর্ম পড়ি তখন কি পড়বো? মহাবীরকেই পড়ি। কিন্তু মহাবীর কি ছিল বলো? তোমার হলো 24তম। 1 নম্বরে কে ছিল? 1 নম্বরে ছিল তোমার ঋষভনাথ। তো এরকম বলা হয় যে ইসলাম ধর্ম অনেক আগে থেকে ছিল। হজরত মুহাম্মদ হলো সেখানকার লাস্ট প্রফেট, তাই না? তারপরে আর হলো কেউ আসেনি। তাহলে হজরত মুহাম্মদের জন্ম কবে? 570 থেকে 622। এই হজরত মুহাম্মদ কি করে? এই যে আরব অঞ্চলটা আছে না, এই আরব অঞ্চলটায় হজরত মুহাম্মদের আগে কি ছিল বলো? অসভ্য একটা বর্বর জাতি। তিনি হলো অসভ্য বর্বর জাতিকে একটা সভ্য সুশৃঙ্খল জাতিতে প্রবর্তন করেন, এবং বর্তমানে ইসলাম গোটা পৃথিবীর মধ্যে সব থেকে হলো তাড়াতাড়ি বেড়েছে। এত কম সময়ের মধ্যে পৃথিবীতে কোনো ধর্ম এতটা ছড়ায়নি। তো তিনি যে একটা অসভ্য জাতিকে, বর্বর জাতিকে যে হলো কি করেছিলেন বলো? একটা হলো সুশৃঙ্খল হলো সভ্য জাতিতে হলো মানে তো নিয়ে এসেছিলেন। তারপর সেখানে যেটা হয়, যখন আমরা এখানে বৈদিক যুগ পড়লাম, আমাদের এখানে কি আসলো? রাজা আসলো। তো যখন ইসলাম হলো, ইসলামও হলো ধীরে 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 বড় বড় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো। তো সেই রকম আমরা ডাইরেক্ট কাট্টু আসছি। কাট্টু হলো কত বলো? 700 কত লেখা আছে এটা? 12। 712 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম মুসলিম আক্রমণ হয়। কে আক্রমণ করে বলো? এবার দেখো, কোনো কাজ কর্ম থাকবে না, বিন কাসিমের ইচ্ছার ভারতবর্ষ আক্রমণ করে দিবে? সম্ভব এটা? মোটেই না। তোমরা জানবে যে ভারতবর্ষ প্রাচীন কাল থেকে কিসের জন্য বিখ্যাত? মশলার জন্য। এখনো কিন্তু আমরা গোটা পৃথিবীকে কি দিই বলো? মশলা। এবং এই যে মশলা হয়, এটা মেনলি বলো তো কোন জায়গায় হয়? কেরালা, মানে হলো কর্ণাটক, তামিলনাড়ু, শ্রীলঙ্কা, এই এলাকাটা দক্ষিণ ভারতের যে এলাকা, এখানে কি হয়? মশলা চাষ হয়, এবং এটা প্রাচীন কাল থেকে হয়। তো এই যে দক্ষিণ ভারতে মশলা হয়, এইখান থেকে আরব সাগর ধরে, দক্ষিণ ভারত থেকে তোমার আরব সাগর ধরে, করাচি ধরে প্রথমে আসে কোথায় বলো? সিন্ধুতে। কোথায় আসে বলো? সিন্ধু। বর্তমানে হলো সিন্ধুতে নেই, বর্তমানে পাকিস্তানের যে আছে, তাই না? তো এই পাকিস্তানের কোথায় আসে বলো? সিন্ধু যে অঞ্চলটা আছে সেখানে হলো আসে। সেখান থেকে যায় কোথায় বলো? সেখান থেকে চলে যায় আবার তোমার হলো কোথায়? তোমার সেখান থেকে চলে যায় তোমার হলো ইরাকে, এবং এইভাবে চলে যায় কোথায় বলো? সৌদি আরবে। হলো এটাই থাকে কন্টিনিউয়াস, যে হলো এই যে শ্রীলঙ্কা, তামিলনাড়ু, কেরালা, সেখান থেকে মশলা আসছে। মশলা এসে সিন্ধু প্রদেশ হয়ে একদম তো গুজরাট পার করে, পাকিস্তান পার করে যাচ্ছে কোথায়? ইরাক, ইরান, তারপর ধরো না সৌদি আরবের দিকে চলে যাচ্ছে। তো এরকম সময় কি হয় যে 700 হলো কত খ্রিস্টাব্দে? 12। 700 হলো 12। সেই সময় একটা মশলার জাহাজ যখন হলো সিন্ধু প্রদেশে আসে, সেই জাহাজটা তোমার কি হয়ে যায় বলো? সেই জাহাজটা হয়ে যায় তোমার হলো উটপাট হয়ে যায়। এবার তোমরা ভাবো যে একটা জাহাজ যেটা তামিলনাড়ু, কেরালা থেকে আসছে, দিয়ে নামছে কোথায় বলো? সিন্ধুতে। তো সেই সময় যে ছিল সিন্ধুর রাজা, তার নাম কি? দাহির। এ তো দাহিরকে তো ট্যাক্স দেয়। দাহিরকে আমার যদি জায়গার ওপর দিয়ে কোনো কিছু জাহাজ দেয় তো ট্যাক্স দিবে না? আমাকে ট্যাক্স দিবে। তো যেহেতু হলো রাজা দাহিরকে ট্যাক্স দিত, এই জন্য কি করলো? এই জন্য সেই সময় যে ইরাকের যে রাজা ছিল আল জাজাজ,
এ কি করলো, এ বলল যে যেহেতু আপনাকে তো আমরা ট্যাক্স দিই, আর আপনাদের যে হলো বিমানবন্দর না মানে জলবন্দর আছে, সেখান থেকেই জাহাজটা যেহেতু হলো যারা চোর ডাকাত বা দস্যুরা নিয়ে গেছে, তো আপনি আমাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দিন। দেখো এটা কোনো মানে এটা কোনো ন্যায় অন্যায় না, এটা তো স্বাভাবিক। তোমাকে আমি ট্যাক্স দিই, তোমার জায়গা থেকে আমি হলো মাল নিয়ে যাই, কিন্তু যদি তোমার এলাকা থেকে হলো চুরি হয় তো তার ক্ষতিপূরণ কে দিবে? তাকেই দিতে হবে। কিন্তু এই যে রাজা ছিল যার নাম কি বললাম বলো, দাহির, এই দাহির বলল আমি ট্যাক্স তো দিবই না, মানে যেটা হলো ক্ষতিপূরণ সেটা তো দিবই না, আর আজকের পর থেকে তোমরা কি করে আমার এখান দিয়ে মালপত্র নিয়ে যাও সেটাও হতে দেবো না। তাই না? ওর উচিত ছিল ওর হলো যে হলো ক্ষতিপূরণ দেওয়া, ও ক্ষতিপূরণ দিলই না, উল্টে ভয় দেখালো যে আজকের পর থেকে আমার এখান দিয়ে আর মালপত্র নিয়ে যাওয়া হবে না। তো যখন এটা হলো তখন কি করা হলো, এই যে ছিল আল জাজাজ, তার হলো সেনাপতি কে ছিল, তার সেনাপতির নাম কি ছিল বলো, মোহাম্মদ বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেম আক্রমণ করে কত খ্রিস্টাব্দে বলো, 712। একটা ছোট্ট তোমাদেরকে অঙ্ক দিচ্ছি, মোহাম্মদ বিন কাসেমের জন্ম 695, ঠিক আছে, আর আক্রমণ করছে কত সালে, কত বছর বয়সে আক্রমণ করছে, 17 বছর। ভাবো একটা বাচ্চা ছেলে যে 17 বছর বয়সে জাস্ট আসলো, আর ভারতবর্ষে যে তখন ছিল ব্রাহ্মণ রাজা যার নাম কি, যার নাম হলো তোমার হলো দাহির, একে তোমার যুদ্ধে হারিয়ে তোমার পরাজিত করে দিল। এবার যুদ্ধে যখন হারাবে তখন কি করবে, স্বাভাবিক ধন সম্পত্তি যা ছিল সেটা কি করবে, ওগুলো তো করবে, এটা তো নর্মাল। তুমি যদি এখন যদি ভেবে বসো যে কেন আসলো, কেন লুটপাট করলো, এটা মিনিংলেস। যদি তুমিও থাকতে তুমিও লুটপাট করতে, এটাই স্বাভাবিক। তো এটা এখন ভেবে তখনকার মন খারাপ করে লাভ নেই। তোমার বাড়ির সামনে 2025 সালে চাকরি চুরি হয়ে যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না, চায়ের দোকান আড্ডা ছাড়া, আর তুমি এখন ভাবছো আজ থেকে 1000 বছর আগে 1500 বছর আগে আক্রমণ করলো, যুদ্ধে হেরে গেছি, তবে কী করবে, পূজা করবে ওকে? স্বাভাবিক। যে ছিল দাহির, তার হলো যত সম্পত্তি ছিল লুটপাট করে, এবং তার যে দুটো মেয়ে ছিল তাদেরকেও তুলে নিয়ে যায়। এখন খারাপ লাগলো, কিচ্ছু করার নেই, এটাই ফ্যাক্ট, তাই না? এবং তুলে নিয়ে যায় এবং গোটা সাম্রাজ্যটাকে ধ্বংস করে দেয়। কিন্তু মজার বিষয় হলো এই যে 712 খ্রিস্টাব্দে আক্রমণ হলো, এটা শুধুমাত্র আক্রমণ করা হয়েছিল কার জন্য বলো, এই যে ছিল তোমার হলো লুটপাট, তার জন্য আক্রমণ করা হয়েছিল। এই সময় কিন্তু ভারতবর্ষে যে মুসলিম সাম্রাজ্যের বিস্তার তার কোনো প্রচেষ্টা করা হয়নি, বা তার কোনো হলো ভাবনাও ছিল না। যেহেতু হলো তাদের একটা জাহাজ যে ছিল, জাহাজকে তারা লুটপাট করেছিল, তার পাল্টা হিসাবে তারা এসে আক্রমণ করলো এবং যা ছিল সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে চলে গেল। ঠিক আছে, ওই জন্য একজন ঐতিহাসিক যার নাম হলো লেনপুল, তিনি বলেছিলেন যে এই যুদ্ধের কোনো হলো ভ্যালুই ছিল না, কারণ এসেছে দখল করে নিয়ে চলে গেছে, মানে কোনোভাবেই এখানে হলো তাদের যে সাম্রাজ্য বিস্তারের কোনো প্রচেষ্টাই ছিল না। আর এই যে আমি গল্পগুলো বললাম, এই গল্পগুলো আমি কোন জায়গায় পাই, একটা বই আছে যার নাম কি বলো, চাচনামা। কোথায় বলো, চাচনামা। কিন্তু বইটার যে কে তোমার মানে রাইটারকে, লেখককে, তার কোনো পরিচয় পাওয়া যায় না। তোমরা খালি এটুকু মনে রেখো যে হলো মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু জয়ের কাহিনী কোন বই থেকে পায়, তার অ্যান্সার কী হবে বলো, অ্যান্সার হবে তোমার হলো চাচনামা। আর এই বইয়ের লেখক, এই বইয়ের লেখকের কোনো পরিচয় পাওয়া যায় না। তাহলে ভাবো মাত্র 17 বছরের ছেলে, আর এই ছেলেটা কিন্তু বেশি দিন বাঁচেও নি, এ মনে হয় 715-তে মারা যায়, মাত্র মনে হয় 20 বছরে বেঁচেছিল। তাতেই দেখো 2000 বছরের মানে কাছাকাছি আমরা এখনও পড়ছি, আর আরও পড়বো, তাই না? এইটুকু বয়সে ভাবো, 17 বছর বয়সে আমরা উচ্চ মাধ্যমিক পাস করি না, তাই না? বা ক্লাস 11 তো আমরা পড়িই না, ক্লাস 11 কে পড়ে, পড়াশোনা শুরু হয় 12 থেকে। তো 17 বছর বয়সে ভাবো একটা রাজ্যকে ধ্বংস করে দিয়ে চলে গেল, হলো এটা। এই ছিল আমার হলো কে বলো, মোহাম্মদ বিন কাসেম, এটা ছিল প্রথম। এরপর কি কার আক্রমণ হলো বলো, তুর্কি আক্রমণ। তো ভালো করে গুলিয়ে দিবে না, যদি বলে ভারতবর্ষে প্রথম কে মুসলিম আক্রমণকারী, মোহাম্মদ বিন কাসেম। যদি বলে ভারতবর্ষে প্রথম আরব আক্রমণকারী, কি হবে, মোহাম্মদ বিন কাসেম। আর যদি বলে ভারতবর্ষে প্রথম তুর্কি আক্রমণকারী, তাহলে কি হবে এটা বলো, গজনির সুলতান হলো মাহমুদ। ইনি দেখেন
ইনি প্রায় ভারতবর্ষকে 17 বার আক্রমণ করেন। কতবার? 17 বার। ভারতবর্ষের ইতিহাসে যে আমরা চিহ্নিত করেছি যে এই যে ব্যক্তিগুলো হলো কে, ভারতের হলো সব থেকে বড় শত্রু বা ভিলেন, তাদের মধ্যে 1 নম্বরে কে থাকবে? সুলতান মাহমুদ। কারণ তিনি 17 বার আক্রমণ করেছিলেন এবং তিনি যতবারই আক্রমণ করেন ততবারই হলো একদম ধ্বংস করে গেছেন, তাই না? তার সব থেকে বড় কোনটা বলো? এই যে এটা কোন মন্দির? সোমনাথ মন্দির। তিনি হলো সোমনাথ মন্দির আক্রমণ করে সোনা টোনা যা ছিল সবই হলো কি করেছেন? তিনি লুটপাট করে নিয়ে গেছেন। এবার একটা জিনিস দেখো, একটা তোমার কয়েন, আমরা ছোট থেকে জানি যে একটা কয়েনের কি থাকে বলো? 2টো পিঠ থাকে। তুমি যদি হেড পাও, আমি কি পাবো? টেল পাবো। এটাই হতে পারে, তাই না? তো এই যে গজনীর সুলতান মাহমুদ, আমরা ভারতবর্ষের ইতিহাসে কি পড়ি? একে হলো আক্রমণকারী পড়ি। 17 বার আক্রমণ করে গেছে, সব কিছু প্রায় একদম ধ্বংস করে দিয়ে চলে গেছে। কিন্তু তুমি যদি হলো ইরান যাও, তাদের যদি বই পড়ো, তাহলে লেখা থাকবে যে ইরানের যে সাম্রাজ্য বা ইরানের দেশের তোমার নবজাগরণের তোমার দূত বলা হয় কাকে? ইরানের যে তোমার নবজাগরণের অগ্রদূত বলা হয় তোমার হলো সুলতান মাহমুদকে। কেন? তিনি 17 বার আক্রমণ করেছেন, এত ধন সম্পত্তি হলো সোনা দানা লুট করে নিয়ে গেছেন। সব সোনা দানা তিনি কি করবেন, তাই না? যদি তোমার কাছে হলো 1 প্যাকেট বিরিয়ানি থাকে তুমি খাবে, কিন্তু তোমার কাছে 5 প্যাকেট আছে, কাউকে তো দিবেই। তো তিনি এত সোনা দানা যে লুট করে নিয়েছিলেন, সবগুলো তো তার কাজে লাগবে না। তিনি হলেন গোটা হলো পারস্য সাম্রাজ্যকে বিলিয়ে দিয়েছিলেন। এবং যখন হলো তিনি যে ইরানে যেটা আছে, ইরানে যখন তিনি হলো একটা দেশে যখন টাকা পয়সা আসবে না, তখন সেখানে শিল্প সংস্কৃতি কালচারাল জিনিসগুলো হলো এমনি হলো আসবে, এগুলো আসতে হলো বাধ্য। তো ওই জন্য আমরা যাকে ভিলেন বলি, যে গজনীর সুলতান হলো মাহমুদ, তাকেই হলো বলা হয় ইরানে কি বলো? ইরানের হলো নবজাগরণের অগ্রদূত। কারণ তিনি হলো এখান থেকে টাকা পয়সা হলো লুট করে সেখানটাকে প্রায় সোনায় তোমার মুড়ে দিয়েছিলেন। সেখান থেকে মনে রাখবে যে গজনীর সুলতান মাহমুদ কতবার আক্রমণ করেন? 17 বার। এই সালটা মনে রাখবে কত বলো? 1025। এই 1025-এ কি হয়? তিনি আক্রমণ করেন কোথায় বলো? 1025-এ হলো তিনি হলো আক্রমণ করেন কোথায় হলো? সোমনাথ মন্দিরে তিনি 1025-এ হলো আক্রমণ করেন। আমরা দাঁড়িয়ে আছি 2025, এখান থেকে মনে রাখবে কোন 25 বলো? 1025। মানে আজ থেকে প্রায় 1000 বছর আগে এখানে আক্রমণ চলছে, তাই না? এখন হলো আক্রমণ হলো চলছে কোথায়? সোমনাথ মন্দিরে। আচ্ছা, এবং এই যে জিনিসটা বলি না যে ভারতবর্ষের ইতিহাসের মেন প্রবলেম কি, বলেছিলাম যে ভারতবর্ষের ইতিহাসের কোনো বিখ্যাত ইতিহাসের গ্রন্থ নেই, তাই না? আমাদের বিভিন্ন জায়গা থেকে নিতে হয়, লিখিত রূপ নেই। তো দেখবে এখানে আমরা 2 জন বিখ্যাতর কথা পাবো। একজন কি আছে বলো? অলবিরুনি। এটা তো ছোট থেকে শুনে এসেছি। অলবিরুনির হলো বিখ্যাত তোমার বইয়ের নাম কি? কিতাব উল হলো তোমার হলো হিন্দ, বা হলো তহকাক ই হলো হিন্দ। ভালো করে মনে রাখবে, ফিরদৌসিরটা যদি নাও মনে থাকে, কিন্তু হলো আলবিরুনিরটা তোমাদেরকে হলো মনে রাখতে হবে, কিতাব উল হিন্দ। আর একটা লাস্ট কোশ্চিন, যদি বলে গজনীর সুলতান মাহমুদের সভাকবি কে ছিল, তাহলে কি হবে? না, এখানে দেওয়া নেই। এর নাম ছিল তোমার উদ্বি, তাই না? UTBI। তাহলে এরা ছিল বিখ্যাত সেই সময়ের সমসাময়িক ঐতিহাসিক, কিন্তু তার সভাকবির নাম কি ছিল বলো? তার যে সভাকবি তার নাম কি ছিল বললাম বলো? তার সভাকবির নাম বললাম হলো উদ্বি। কিন্তু এই যে গজনীর সুলতান মাহমুদ দেখলাম, এও কিন্তু ভারতে 17 বার আক্রমণ করেছে, কিন্তু এটা ভাবেননি যে ভারতে সাম্রাজ্য বিস্তার করব, তাই না? এরা খালি ভেবেছে যে ভারতে হলো আক্রমণই করব। এর পরে কে আসলো বলো? ইনি কি ভাবলেন যে ভারতবর্ষ তো একটাকে বলা হয় সোনার চিড়িয়া, তো বারবার এসে যাওয়া করার থেকেই যাও একবারে, তাই না? কোনো ব্যাপারই থাকবে না, প্রত্যেকবার আসবো, যুদ্ধ করব, যুদ্ধে জিতবো, সৈন্যদল মারা যাবে, আমরা জিতবো, দরকারই নেই। যদি সমগ্র ভারতবর্ষে দখলই করা যায় তাহলে বারবার আসতে হবে না, তাই না? তো যখন এই যে তোমার হলো গজনীর যে সুলতান মাহমুদ ছিল মারা যায়, ইনি হলো মারা যাওয়ার পর যে তার যে সাম্রাজ্য ছিল সেটা ভেঙে যায়, এবং অনেক ছোট ছোট কি হয় বলো? রাজবংশের বড় হয়। তার মধ্যে একটা কি ছিল বলো? ঘুর বংশ। এই ঘুর বংশের ছিল রাজাকে বলো? মোহাম্মদ হলো ঘুরি। এবং আমার মনে হয় একেই না প্রত্যেকটা স্টুডেন্টের আইডল মনে করা উচিত। ইনি হলেন আমাদের আদর্শ ব্যক্তি,
দেখবো কেন। ইনি প্রথম ভারতবর্ষ আক্রমণ করে কত সালে বলো এখানে? 1178 আক্রমণ করলো। তিনি কিন্তু যুদ্ধে জিতেন না, যুদ্ধে কি করেন? হেরে যান। ইনি একবার হারলেন, মনে রাখবে কত সালে হারলেন বলো? 1178। তিনি আবার সৈন্য নিয়ে আসলেন কখন বলো? 1191। কার সঙ্গে যুদ্ধ করছেন? পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান কি করলেন? সেই সময়ের যতগুলো হিন্দু রাজা ছিল সবাইকে হলে এক জায়গায় নিয়ে আনেন এবং এই থিওরিতে সবাইকে বিশ্বাস করতে বাধ্য করেন যে মোহাম্মদ ঘুরি তিনি কি মুসলিম, তিনি যদি ভারতবর্ষে আক্রমণ করেন আর যদি যুদ্ধে জয় হয়ে যায় তাহলে ভারতবর্ষে আরম্ভ হয়ে যাবে কি বলো? মুসলিম রুল। তারপর ধ্বংস তো আছে, কারণ এর আগে সুলতান মাহমুদ যা করে গিয়েছে 17 বার, একটা ভারতবাসীর মনে তো ভয় ছিলই, 17 বার ধ্বংস করে গেছে। তো তিনি কি করলেন? সমগ্র যে হিন্দু রাজা ছিল সবাইকে হলো এক জায়গায় নিয়ে আসলেন এবং যখন তোমার প্রথম তরাইনের যুদ্ধ হলো তখন যুদ্ধে তোমার কে জিতলো? পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান যুদ্ধে জিতে এবং মোহাম্মদ ঘুরিকে কি করেন? বন্দি করেন। তিনি চাইলেই তাকে কিন্তু মারতে পারতেন, কিন্তু না, তিনি কি হলো? তিনি হলেন রাজপুত। এদের কাছে হলো যুদ্ধে জেতা ভাড়ার থেকে কি বড়? মান সম্মান বড়। আমরা ইতিহাসে দুইটা পড়বো, একটা হলো রাজপুত এবং একটা কারা বলো? মহারাষ্ট্রের মারাঠা। যারা রাজপুত কি ছিল? তারাও ছিল বীর। যারা ছিল মারাঠা তারাও বীর। পার্থক্য এটাই, যারা রাজপুত ছিল তারা যুদ্ধ করতো কি দিয়ে? মন দিয়ে। আর যারা মারাঠা তারা কি করতো? মাথা দিয়ে যুদ্ধ করতো। তো এই যখন বাবাজি যুদ্ধে জিতেই গেল, ওকে মেরেই দে, কিন্তু তাই না, কি করে? মারেনি, ক্ষমা করে দিল, তাই না? কি দরকার ছিল দেখি বলো দেখি? মোহাম্মদ ঘুরিকে মনে রাখবে প্রথম তরাইনের যুদ্ধে ক্ষমা করে দেওয়া হয় আর 1 বছরের মধ্যেই যে তোমার কি হলো বলো? তিনি আবার ব্যাক করেন। প্রথমবার এই পৃথ্বীরাজ চৌহান সমস্ত যে হিন্দু রাজা ছিল তাদেরকে এক সূত্রে করতে বাধ্য হয় যে যদি হলো ইসলাম শাসন হয়, ভারতে ইসলাম ভয় দেখিয়ে তিনি হলো সবাইকে এক জায়গায় করেন। কিন্তু যেই তিনি যুদ্ধে জিতলেন তখন কি বলেন? সব ক্রেডিট আমার। প্রথম তরাইনের যুদ্ধের পর পৃথ্বীরাজ চৌহান কি করেন? সমস্ত যে তার হলো ক্রেডিট বলো সব তিনি হলো নিজেই নিয়ে নেন। শুধু তাই করেননি, তার যে আশেপাশের এলাকাগুলো ছিল ওগুলোকেও তিনি দখল করতে শুরু করেন। তাহলে তুমি একটু আগে ভয় দেখালা যে ভারতবর্ষে হলো যদি মোহাম্মদ ঘুরি জিতে তাহলে মুসলিম শাসন আরম্ভ হয়ে যাবে, আর তোমার সঙ্গে আমরা যুদ্ধ করে জিতলাম আর এখন তুমি খাচ্ছ আমাদেরকে, তাহলে কি হয় তখন? সেই সময়ের যে হিন্দু রাজা ছিল তাদের মধ্যে একটা হলো ভেদাভেদ শুরু হয়ে যায় এবং সেই সময় আরেকজন ছিল রাজা, যার নাম কি? যার নাম হলো তোমার জয়চাঁদ। এই জয়চাঁদ কি করে? যারা হিন্দু রাজা ছিল তাদের মধ্যে ভেদাভেদ দূর করে দেওয়া হয়। এর ফলে যখন দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয় কত সালে বলে? 1100। তখন কিন্তু তার সঙ্গে আর কোনো হিন্দু রাজা ছিল না, তখন একাই কে ছিল? পৃথ্বীরাজ চৌহান। এখন কনফিডেন্স বলো বা ওভার কনফিডেন্স বলো, পৃথ্বীরাজ চৌহান একাই তখন কার সঙ্গে যুদ্ধে যায় বলো? একাই মোহাম্মদ ঘুরির সঙ্গে যুদ্ধে যায় এবং যুদ্ধে হলো ভীষণভাবে হলো পরাজিত হয়, তারপর তাকে মারা হয়। তো এই যদি প্রথমবারে যদি হারিয়ে দিত তাহলে কি অবস্থা হতো? এই অবস্থা হতো না। আর এই ব্যক্তিটার নাম কি বললাম বলো? যেইভাবে আমরা পশ্চিমবঙ্গে তোমার বলি মির্জাফর, যাদের বাড়ি হরিয়ানা পাঞ্জাব ওরা মির্জাফর বলে না, ওরা কি বলে? ওরা বলে জয়চাঁদ। কারণ জয়চাঁদ কি করেছিল? পৃথ্বীরাজ চৌহানকে ধোকা দিয়েছিল। তো অ্যাকচুয়ালি হলো কেউ কাউকে দেয় না, এটা হলো রাজনীতির খেলা। তো তুমি আগের বার সবাইকে একসঙ্গে নিয়ে নিলা আর যুদ্ধে জিতার পর বললা কি সব ক্রেডিট কার? আমার। তাহলে ভাই তোমার সঙ্গে আমি কেন থাকবো? থাকে উনি। পৃথ্বীরাজ চৌহান কি হয়? মারা যায়। যুদ্ধে কে জিতে বলো? মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরি যখন হলো যুদ্ধে জিতলো তিনি তারপরে কি করেন? এইটাও বিখ্যাত একটা যুদ্ধ, কি বলো? চাঁদওয়ার যুদ্ধ। তাকে একটু আগে যে সাপোর্ট করলো জয়চাঁদ, তিনি এবার তাকে হলো পরাজিত করে প্রায় ভারতবর্ষের উত্তরে মোটামুটি একটা জায়গা হলো দখল করে নেয় এবং তিনি ভাবেন যে এবার থেকে কি হবে, যে আমার যে সাম্রাজ্য, যার নাম কি বললাম একটু আগে? ঘুর সাম্রাজ্য। ঘুর সাম্রাজ্য, মোহাম্মদ ঘুরির থেকে ঘুর সাম্রাজ্য, তিনি চেষ্টা করেন এবার হলো ভারতবর্ষে হলো সাম্রাজ্য বিস্তার করার। কিন্তু যদি কপালে না থাকে তো কি করবে? তিনি যখন ভারতবর্ষ থেকে হলো যাচ্ছিলেন হলো ইরানের দিকে, কোনো এক আততায়ী তাকে হলো মেরে দেয়।
কে মারে জানা যায় না, কিন্তু হলো মেরে দেয়। ভাবো এত খাটনি তুমি করলে, তাই না? এখানে একবার যুদ্ধে হারলে, আবার একবার যুদ্ধে হারলে, দুটা যুদ্ধে হারার পর তুমি 3 নম্বর যুদ্ধটা জিতলে, তারপর যখন ভাবলে যে সমস্ত ক্ষমতা আমার হাতে, তখন তুমি কি হলে? মারা গেলে। মোহাম্মদ ঘুরি যখন মারা যায়, তখন হলো বলা হয় যে মোহাম্মদ ঘুরির কোনো ছেলে ছিল না, তাই না? তো যখন ছেলে পেলে থাকবে না, তখন স্বাভাবিকভাবেই যে ক্ষমতা কার কাছে থাকবে, এটা নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়। তো মোহাম্মদ যে ঘুরি ছিল, তার অনেকগুলো দাস ছিল। তার মধ্যে একটার নাম কি? কুতুবউদ্দিন আইবক। আর একটার নাম হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আমার একটা বন্ধুর নাম ছিল হলো বখতিয়ার, তো ওই নামটা ওখান থেকে ওকে এটাই বলতাম, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ইনি কোন দিকে আসেন? ইনি হলো তখন হলো বাংলার দিকে আসেন। বাংলা, বিহার এগুলোকে তিনি একদম ধ্বংস করে দেন। বিশেষ করে তোমার হলো নালন্দা বা বিক্রমশিলা, এই যে ইউনিভার্সিটিগুলো আছে, এগুলো কি করে দেন বলো? ধ্বংস করে দেন। এবং মনে রাখবে, এই যে ব্যক্তিটা আছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনি যখন হলো মারা যান, তার যে মৃতদেহটা কোন জায়গায় রাখা আছে বলো তো? ইনি কোথায় মারা যান? ইনি হলেন আমাদের দক্ষিণ দিনাজপুরে একটা জায়গা আছে, এর নাম শুনেছো তোমরা? গঙ্গারামপুর। এই জায়গাটাতেই তার হলো কবর আছে, কারণ তিনি হলো এখনো আছে, তিনি হলো এখানেই মারা যান। একটা জায়গা আছে কি যেন, তোমার সবাই ঘুরতে যায়, হ্যাঁ বানগড়। তাই না? আমি নিজে কোনোদিন যাইনি, আমার দক্ষিণ দিনাজপুরে বাড়ি। তো সিরিয়াস, বানগড় বলে যে জায়গাটা আছে, সেই বানগড়ে কি আছে? বানগড়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার যে খিলজি, তিনি সেখানে মারা যান। তার কবরটা কোথায় আছে? সেখানে আছে। আর আরেকজন শাসক কে ছিল বলো? এখানে সেনাপতি কে ছিল বলো? কুতুবউদ্দিন আইবক। ভালো করে গল্পটা শুনবে। কুতুবউদ্দিন আইবক কি ছিল বলো? দাস। কার দাস ছিল? মোহাম্মদ হলো ঘুরির হলো দাস ছিল। তার যখন একদম অল্প বয়স, তখন হলো মোহাম্মদ ঘুরি তাকে হলো কিনে নেন। এবং হলো দেখো, এই দাস আর আফ্রিকার দাস দুটোর মধ্যে পার্থক্য আছে। আফ্রিকায় যে দাস প্রথা ছিল, সেটা ছিল একদম হলো তোমার নিষ্ঠুর, তাদেরকে হলো সব খালি কাজই করতে হতো। কিন্তু ইসলামের যে এখানে দাস ছিল, তারা হলো যুদ্ধবিদ্যা বলো বা অন্যান্য কাজে হলো সমান পারদর্শী ছিল। তো কুতুবউদ্দিন আইবক একজন অত্যন্ত হলো শক্তিশালী এবং বুদ্ধিমান হলো কি ছিল বলো? সেনাবাহিনীর হলো দাস ছিল এখানে। এবং তিনি ভাবো এতটাই, মানে একজন ব্যক্তির যদি বুদ্ধি থাকে, তাহলে সম্ভব যে যাকে তোমার কৃতদাস হিসাবে কেনা হয়েছিল, সে কিছুদিন পর মোহাম্মদ ঘুরির প্রধান সেনাপতি হয়েছিল। এবং এটা বলা হয় যে প্রথম তরায়নের যুদ্ধে যখন মোহাম্মদ ঘুরি যুদ্ধে হারে, তখন তার সঙ্গে কুতুবউদ্দিন আইবক ছিল না। কিন্তু দ্বিতীয় তরায়নের যুদ্ধে যখন হলো কুতুবউদ্দিন হলো আইবক হলো যুদ্ধে হলো জিতে, তখন তার সঙ্গে, তখন হলো যখন মোহাম্মদ ঘুরি জিতে, তখন তার সঙ্গে কে ছিল? তখন হলো তার সঙ্গে ছিল আমাদের হলো কুতুবউদ্দিন আইবক। তাহলে বুঝতেই পারছো তার পার্সোনালিটি। তিনি থাকা না থাকা একটা বড় সড়ো যুদ্ধের হার জিত হয়ে যাচ্ছে। তো যখন তোমার হলো মোহাম্মদ ঘুরি যে মারা যায়, তারপর কে শাসক হয়? তারপর হলো শাসক হয় কে বলো? কুতুবউদ্দিন হলো আইবক। এবং কুতুবউদ্দিন আইবক যে শাসন হয়, এবং এখান থেকে শুরু হয় কি বলো? দিল্লি সুলতানাত। আমি কুতুবউদ্দিন আইবক থেকে 1 মিনিটের ব্রেক নিয়ে আমি একটু এখানে একটা জিনিস আলোচনা করতে চাইছি, যে মধ্য ভারতে আমাদের দুইখানা সাম্রাজ্য পড়তে হয়। একটা হলো মুঘল সাম্রাজ্য, এবং একটা কি বলো? দিল্লি। মুঘল সাম্রাজ্য কিন্তু হলো একটাই ভাগে বিভক্ত। প্রথমে বাবর, তারপর হুমায়ুন, তারপর আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব, কন্টিনিউয়াস চলতে থাকবে। কিন্তু এই দিল্লি সুলতানেত কিন্তু এখানে শুধুমাত্র একটা বংশ ছিল না। আগে এটাই ইম্পর্টেন্ট, আগে এটাই শুনো। আগে কি বললাম? যে দিল্লি সুলতানেত একটা বংশের ছিল না। কতগুলো ভাগে ছিল বলো? মোট হলো 5টা। সবার প্রথমে যেটা আছে সেটার নাম কি? স্লেভ ডাইনাস্টি। আর সবার পরে যেটা আছে সেটার নাম কি? লোদি। তো আমাকে কিন্তু এই 5টা মুখস্থ করতে হবে। প্রথমের নাম কি আছে বলো? প্রথমের নামটা কি আছে বলো? স্লেভ ডাইনাস্টি। তারপর খলজি, তারপর তুঘলক, তারপর লোধি। এবার এই নামটা একটু হলো পরপর মুখস্থ করতে হবে। তোমরা একজন বিখ্যাত স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে, এর নাম শুনেছো?
জাকির কি, জাকির কিন্তু তো তোমার নায়ক না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। জাকির নায়ককে কিন্তু ভারতবর্ষ করে দিয়েছে, মানে ব্যান করে দিয়েছে 2016 সালে থেকে কিন্তু জাকির নায়ককে ভারতবর্ষ ব্যান, ও আসতে কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে। কি নাম ওর? জাকির বলো। জাকির খান না, জাকির হলো খান, ওরকমই কিছু একটা আছে, জাকির খানই মনে হয়। আরে যে তোমার দেখতে একটু কালো করে মোটা সোটা করে স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে। জাকির খানের একটা বিখ্যাত ডায়লগ আছে, শক কি বলো, কি বললাম, শক লন্ডা। দেখবে ওটা ওর স্ট্যান্ড আপ কমেডিয়ান করে, দেখবে খুব ভালো স্ট্যান্ড আপ কমেডিয়ান, কোনো তোমার গালাগালি থাকে না, কিচ্ছু থাকে না, খুবই খুবই মানে ভালোই কমেডি করে। এবং তার ওই কথায় কথায় একটা কথা বলে, কি বলো, শক লন্ডা, মানে কি হয় যে হলো সব জায়গায় তোমার হলো বিগড়ে যাবে না, তাই না? কি বলে বলো, শক লন্ডা। তো এখান থেকে মনে রাখবে, এস ফর কি হবে, স্লেভ ডাইনাস্টি, কে ফর, টি ফর, এস ফর, আর হলো শক লন্ডা থেকে লাস্টে কি হবে বলো, লোধি ডাইনাস্টি। তো এই পাঁচটা কিন্তু পরপর মনে রাখতে হবে কিন্তু। প্রথমেরটা কি বললাম, স্লেভ, তারপরেরটা খলজি বা খিলজি বলো, তারপরেরটা কি বলো, তুগলক, তারপরেরটা হলো তোমার হলো সৈয়দ, তারপরেরটা বলো লোধি। আচ্ছা, এবার একটা কোশ্চিন ভাবো তো, একটু অঙ্ক করো তো। এই যে পাঁচটার মধ্যে সব থেকে কোনটা ছিল আমার লংগেস্ট আর কোনটা সব থেকে কম বলো তো? কোন ডাইনাস্টি সব থেকে কম সময় শাসন করেছে আর কোনটা সব থেকে বেশি করেছে? এখানে কত হবে? এখানে হলো 84 বছর দেখতে পাচ্ছি। এখানে কত বছর? 1290 থেকে 1320, মানে কত বছর? 30 বছর। এখানে কত হবে? এখানে হবে হলো 97। এখানে কত বছর হবে? 51 থেকে 14 মাইনাস করলে কত হবে? কত হবে বলো? 1 কে 11, 37। কত হবে এটা? আর এটা কত দেখতে পাচ্ছি? 1451 থেকে কত বলে? 1526, মানে এটা অনেকটাই হলো বেশি আছে। তো আচ্ছা দেখি করি একবার। 49 আর কত বলো? 26, কত হবে যোগ করলে? 70 কত? 70 হলো 5। তাহলে এবার তোমরাই বলো, যেটা কোশ্চিন আছে, এই যে দিল্লি যে আছে, দিল্লি যে হলো তোমার দেখতে পাচ্ছি আমরা, দিল্লি হলো সাম্রাজ্য বা দিল্লি সুলতানত, যে পাঁচটা সাম্রাজ্য যে হলো কি হলো বলো, ভাগ হলো। এবার তোমরাই বলো কোন বংশ সব থেকে বেশি রাজত্ব করেছে? কি হবে বলো? তুগলক, যেটা মাঝখানে আছে, যেটা সব থেকে হলো বেশি করেছে। আর সব থেকে কম কোনটা করেছে গো? খলজি। তাহলে পাঁচটা ভাগে ভাগ করতে পারলাম। তারপর এটা করতে পারলাম, সব থেকে বেশি করেছে কে বলো? তুগলক। আর সব থেকে কম কে? সব থেকে বেশি হলো তুগলক ডাইনাস্টি, ভালো করে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। আর সব থেকে কম কে বলো? সব থেকে হলো কম হলো খলজি। সব থেকে বেশি হলো তুগলক, আর সব থেকে কম কি বললাম? সব থেকে কম বললাম খলজি। পাঁচটা নাম কি আছে? প্রথমে স্লেভ ডাইনাস্টি, তারপর খলজি, তারপর তুগলক, তারপর সৈয়দ, তারপর কি হয় বলো? তারপর হলো আমাদের হলো লোধি ডাইনাস্টি। তো এইবার আমরা পড়বো হলো এখানে যে হলো প্রথমে কি বলো? দাস বংশ। তো দাস বংশ যেটা হলো প্রথমে কি বলবো? দাস বংশ বা হলো স্লেভ ডাইনাস্টি। তো কুতুবউদ্দিন আইবক তিনি কি হলেন বলো? তিনি তো হলো রাজা তো হলেন, কিন্তু মুসলিম শাসন অনুসারে একজন দাস কখনো একজন রাজা হতে পারেন না। তার জন্য তিনি কি করলেন? তার জন্য তিনি সেই সময় যে খলিফা ছিল তার কাছে হলো একটা হলো চিঠি লিখলেন, যা আমাকে হলো যে হলো দাস থেকে তোমার হলো রাজা যাতে আমি আসতে পারি, সেই মর্মে আমাকে হলো পারমিশন দেওয়া হোক, এবং সেই সঙ্গে অনেক কিছু পুরস্কার বলো বা তোমার উপঢৌকন বলো সেগুলোও পাঠালেন, তাই না? এত কিছু করার পর তিনি হলো 1206 খ্রিস্টাব্দে কি হলো? 1206 খ্রিস্টাব্দে তিনি হলেন রাজা। তাহলে ভাবো, 1206 খ্রিস্টাব্দে তিনি হলো সিংহাসনে বসলেন, কিন্তু অ্যাকচুয়ালি তিনি হলো এই যে দাসত্ব থেকে মুক্ত হয়েছিলেন 1208-এ, তাই না? ওই জন্য প্রথমেই তিনি হলো কি নেননি বলো? সুলতানের টাইটেল কিন্তু নেননি। কিন্তু মানুষের কপাল খারাপ থাকলে কি হয় দেখো, একজন ব্যক্তি তুমি ভাবো যে ছিল একজন তোমার কৃতদাস, একজন ব্যক্তি যে ছিল কৃতদাস, সেখান থেকে সারা জীবনের হলো ও কি করলো বলো? লড়াই টড়াই ঝামেলা করে শেষে হলো তোমার রাজার সিংহাসনে বসলো। তাও প্রথমে হলো টাইটেল হলো নেননি, কিন্তু যেই তিনি রাজার সিংহাসনে বসলো মাত্র 4 বছর পর 1210 খ্রিস্টাব্দে
যখন তিনি হলো পোলো খেলছিলেন, পোলো কি বলো, এই যে ঘোড়া দেখতে পাচ্ছ, ঘোড়ার পিঠে পোলো খেলার সময় তিনি হলো মাথার ভরে নিচে পড়েন। ভাবো, যেই লোক পৃথ্বীরাজ চৌহানকে যুদ্ধে হারিয়ে দিল, সেই লোক কিসে মারা গেল? ঘোড়ার পিঠ থেকে পড়ে পোলো খেলতে খেলতে। ভাবো তাহলে মানে এর থেকে আর ট্র্যাজেডি কি হতে পারে, তাই না? যে সময়টা ভেবেছিল তিনি সুখে স্বাচ্ছন্দ্য কাটাবেন, সেই সময়টা তিনি মারা গেলেন কোথায় বলো? পোলো খেলতে খেলতে। তো এটা আসে কোশ্চিন যে কুতুবউদ্দিন হলো আইবক, তিনি হলো কিভাবে মারা যান? তিনি হলো পোলো। আর এই যে পোলো বললাম, তার একটা আলাদা নাম কি ছিল বলো? চৌগান। তাহলে অপশন দিতে পারে পোলো বা চৌগান খেলতে খেলতে তিনি হলো মারা যান। এবার যেহেতু তিনি কৃতদাস ছিলেন, তিনি না মানুষের দুঃখটা বুঝতেন যে তোমার হলো দুঃখ কি জিনিস। তো তার জন্য তিনি রাজা হয়ে কি করেন, তিনি যে দরিদ্র মানুষ ছিলেন তাদেরকে প্রচুর পরিমাণে দান করতেন। তিনি যেহেতু প্রচুর পরিমাণে দান করতেন, তার নাম কি ছিল? তার নাম কি ছিল বলো? লাখ বক্স। এই লাখ বক্স শব্দটা কোথা থেকে এসছে? লক্ষ লক্ষ টাকা তিনি হলো দান করতেন। তিনি যেহেতু প্রচুর টাকা দান করতেন, সেই জায়গা থেকে এসছে কি নাম বলো? লাখ বক্স। তাহলে এটাই আসতে পারে কোশ্চিন হলো লাখ বক্স যেটা আছে তা কার উপাধি? সেটা হলো তোমার হলো, সেটা হলো কুতুবউদ্দিন হলো আইবকের হলো উপাধি। তার যে হলো তিনি একটা হলো মসজিদ তৈরি করেন, যার নাম কি বলো? কোয়াত উল ইসলাম। যদি বলে ভারতবর্ষের প্রথম নির্মিত মসজিদ কোনটা, কি হবে এটা বলো? কোয়াত উল ইসলাম। তিনি হলো মসজিদ তৈরি করেন। তিনি আরেকটা কাজ করেন, যার নাম কি বলো? আড়াই দিন কা ঝোপড়া। আড়াই দিন কা ঝোপড়া মানে কি? একটা বড় সড়ো বিল্ডিং, তোমরা নিজেরাই কল্পনা করো যে এটা কি সম্ভব যে এই যে আড়াই দিন কা ঝোপড়া মানে কি? একটা হলো বড় হলো মসজিদ বলতে পারো, যেইটা তোমার তৈরি হয়েছে কয় দিনে বলো? 2.5, আড়াই দিনে। এবার তোমরা নিজেরাই বলো, আড়াই দিনে কোনো কিছু করা সম্ভব? একটা বড় বিল্ডিংকে আড়াই দিনে বানানো যেতে পারে না, বানানো যেতে পারে না। কি করা হয়েছিল? সেখানে একটা হলো হিন্দু মন্দির ছিল বা তোমার হিন্দু অ্যান্ড জৈন মন্দির ছিল, সেই মন্দিরটাকে ভেঙে কি করা হয় বলো? মসজিদ করা হয়। এবং যার নাম কি দেওয়া হয়েছে বলো? আড়াই দিন কা ঝোপড়া। নামটা দেখে বুঝতে পারছো যে আড়াই দিনে কোনো কিছু করা পসিবল না। ওই আড়াই দিনে খালি মন্দিরটাকে ভেঙে, ওখানে মেইনলি একটা জৈন মন্দির ছিল, সেটাকে ভেঙে তোমার কনভার্ট করা হয়েছে কিসে বলো? মসজিদে। তো এটা কোশ্চিন আসে, আড়াই দিন কা ঝোপড়া কে তৈরি করেন? কি হবে অ্যান্সার? কুতুবউদ্দিন আইবক। এবং তার সব থেকে বিখ্যাত কাজ, এটার নাম কি? কুতুব মিনার। বলা হয় যে কুতুব মিনার কে তৈরি করেন? প্রথম ধাপটা কুতুবউদ্দিন আইবক। কিন্তু যদি বলা হয় যে কুতুব মিনার, এই কুতুব মিনারটার হলো কাকে উদ্দেশ্য করে তৈরি করা হয়, তাহলে কিন্তু হলো কুতুবউদ্দিন আইবক হবে না। কি হবে বলো? বখতিয়ার, এটা খাকি না কাকি হবে। হ্যাঁ, কি হবে বলো? খোয়াজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তাহলে মনে রাখো এটা কিন্তু বখতিয়ার কাকি। আর একটু আগে পড়েছিলাম ওটা আলাদা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ্দিন বখতিয়ার খলজি, ওটা আলাদা। এটা কি হলো বলো? বখতিয়ার কাকি। ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন হলো আমাদের সুফি ধর্মগুরু, তাই না? তো তাকে হলো উৎসর্গ করে তিনি হলো করেন কি বলো? কুতুব মিনার। তিনি শুধু একটাই ধাপ করে যান, তার মধ্যে মারা যান। পরবর্তী কাজটা যিনি কমপ্লিট করে তার নাম কি বলো এখানে? ইলতুৎমিশ। প্রথমে একে লেখা আছে হলো দাসের দাস বলা হয়। কেন? কারণ কুতুবউদ্দিন আইবক কি ছিল? ও নিজে একজন হলো দাস ছিল। কুতুবউদ্দিন আইবক নিজে দাস ছিল। কুতুবউদ্দিন আইবক যখন মারা যায়, তারপরে যিনি সিংহাসনে বসেন তার নাম কি? তার নাম কি বললাম বলো? আরাম শাহ। এবার যার নামই আরাম, সে তোমার কিরকম শাসন হবে, তাই না? যে নামটাই আরাম, ওর দ্বারা কিছু হবে? ওর দ্বারা কিচ্ছু হবে না। তো অনেক বইয়ের নামও লেখা থাকে না, কিন্তু আমরা একটু যদি পড়ি ডিটেলস তাহলে দেখবো আমরা এই কুতুবউদ্দিনের পর কে বসে বলো? আরাম শাহ। আর ইলতুৎমিশ কে ছিল? ইলতুৎমিশ ছিল কুতুবউদ্দিন আইবকের দাস, কিন্তু তিনি দেখতে একদম প্রচুর হ্যান্ডসাম ছিল, তাই না? এবং তিনি ছিলেন দাস, তিনি তো মাথায় বুদ্ধিমান ছিলেই, দেখতেও হলো সুন্দর ছিল। তো তিনি কি করেন? তিনি যে কুতুবউদ্দিন আইবক আছে তার মেয়েকে বিয়ে করেন, তাই না? এবার কুতুবউদ্দিন আইবকের মেয়ে দেখতে ছিল জঘন্য। তো স্বাভাবিক, এত সুন্দর হ্যান্ডসাম ছেলে প্রপোজ করেছে, মানা করতে পারেনি। তো তিনি হলো ছিলেন দাস, দাস থেকে হয়ে যায় কি বলে একদম জামাই। দেখতে পাচ্ছ একটা বিয়েতে একদম কোথা থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছে।
তো কুতুবউদ্দিন আইবক যে ছিল তার কি ছিল বলো, দাস কে ছিল? ইলতুৎমিশ। তো কুতুবউদ্দিন আইবক ও তোমার নিজেও ছিল দাস, আর তার ছিল কে দাস বলো? ইলতুৎমিশ। ওই জন্য বলা হয় কি বলো, দাসের দাস, তাই না? ওই জন্য বলা হয়, একে বলা হয় দাসের দাস। এবং একেই বলা হয় যে হলো দাস বংশের, একেই বলা হয় কি বলো, প্রকৃত প্রতিষ্ঠাতা। এর আগে যে কুতুবউদ্দিন আইবক ছিল তার সময়ের রাজধানী ছিল কোথায়? পাকিস্তানের লাহোরে। তিনি নিয়ে আসতেন কোথায় বলো? দিল্লিতে, তাই না? তো এই যে ছিল আরাম শাহ, একে যখন হলো হত্যা করে তিনি যখন হলো ক্ষমতায় আসবেন, আমি আগেই বলেছি যে তুমি যখন একজন রাজাকে হত্যা করবে, সে ভালো হোক আর খারাপ হোক, পাবলিক খেপবেই। ওই জন্য কি করেন বলো, তিনি হলো লাহোর থেকে নিয়ে আসেন কোথায় বলো? দিল্লিতে। আর সেই সময়কার যারা বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, বা যারাকে বলতে পারি আমরা বুদ্ধিজীবী বা চটি চাটা, একই ব্যাপার, তাই না? তারা যাতে হলো কিছু হলো উচ্চবেচ্চ না করতে পারে, এই জন্য তিনি কি করেন, সমগ্র সাম্রাজ্যটাকে 40টা ভাগে হলো ভাগ করেন। এই 40টা ভাগে ভাগ করে ইক্তা আকারে তিনি হলো এটা 40 জনকে হলো দিয়ে দেন, তাই না? তো এই যে 40টা ভাগে 40 জনকে ভাগ করলো, একে বলা হয় কি বলো? 40 চক্র। পরে এ মারবে না, বলবন মারবে, এখন না, তাই না? 40 চক্র যেটা আছে, 40 জনকে তিনি হলো কি করলেন, এটাকে বলো ভাগ করে দিলেন। তো কোশ্চিন কি আসবে, 40 চক্রের কে প্রবর্তক? কে হবে? ইলতুৎমিশ। মুখস্থ করতাম না, কেন? কারণ তিনি যেহেতু একজনকে হত্যা করে বসেছেন, তার বিরুদ্ধে যাতে আওয়াজ না তুলতে পারেন, ওই জন্য তিনি হলো সাম্রাজ্যটাকে 40টা ভাগে ভাগ করে যারা 40 জন বুদ্ধিজীবী ব্যক্তি ছিল তাদেরকে হলো দিয়ে দেন। এটা কিভাবে দেন? এটা হলো ইক্তা আকারে দেন। ইক্তাটা কি জিনিস? যে এখান থেকে যা ট্যাক্স আসবে, একটা ভাগ তুমি নিবা এবং একটা ভাগ হলো যে রাজা থাকবে তাকে হলো দান করে দিবা। তো পরীক্ষায় আসবে যে ইক্তা ব্যবস্থা কে পরিবর্তন করেন? ইক্তা ব্যবস্থার ইলতুৎমিশ। পরীক্ষায় আসবে এই যে তোমার কুতুব মিনার, এটা সম্পূর্ণ কে করছেন? ইলতুৎমিশ। তাহলে ইলতুৎমিশ শুনলাম দাস বংশের প্রতিষ্ঠিত প্রকৃত প্রতিষ্ঠাতা, একে বলা হচ্ছে কি বলো? দাসের দাস। রাজধানী পরিবর্তন করছে এবং কি করছে বলো? 40 চক্র পরিবর্তন করছে, ইক্তা ব্যবস্থার প্রবর্তন করছে। এই সময় আর একটা কাজ খুবই ইম্পর্টেন্ট হয়, এটা ভুললি কাজ রে। চেঙ্গিস খা। চেঙ্গিস খা ভারতে হলে কি করেন বলো? আক্রমণ। কবে করেন? 1221 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এটা 2 না, 2 হবে এটা। 1200 কত বলো? 21। ভাবো, ইতিহাসের কিছু কিছু ঘটনা থাকে যারা ঠিক করে দেয় আগামী 500 বছর কি করে চলবে। যদি চেঙ্গিস খার সঙ্গে তখন তিনি যুদ্ধে যেতেন, গ্যারেন্টি হারতেন, 100% হারতেন। কারণ চেঙ্গিস খার মানে একদম অত্যন্ত তো দরবার বলতে পারো, যেখানে গেছে সব কিছু হলো ধ্বংস করে দিয়ে গেছে। তো যখন তিনি দেখলেন যে চেঙ্গিস খা ভারতে আসছে, তিনি কি করলেন? চেঙ্গিস খার পায়ের কাছে সোনা রূপা হীরা যা ছিল সব কিছু তিনি ভর্তি করে দেন, যে ভাই যা আছে নিয়ে যাও, কিন্তু আক্রমণ করার দরকার নেই। চেঙ্গিস খাও দেখলেন যে যখন আমি যুদ্ধে আমার জিতার দরকারই নেই, তার আগেই যখন আমি সব কিছু পেয়ে যাচ্ছি, তখন আক্রমণ করার কোনো আছে? কোনো দরকার নেই। ওই চেঙ্গিস খা কি করেন? এর ফলে হলো তিনি হলো সেখান থেকে হলো ব্যাক করে যান। তিনি আর ভারতবর্ষ আক্রমণ করেননি। আক্রমণ করলে হয়তো ভারতবর্ষের ইতিহাস অন্যরকম হতো। ঠিক আছে? এবার এই যে ইলতুৎমিশ ছিল, ইলতুৎমিশ এটা জানতেন যে তিনি একজনকে হত্যা করে বসেছেন, আরাম শাহ, আর তার যে ছেলে পেলেগুলো ছিল তারাও ছিল একই। তিনি জানতেন যে এদের হাতে যদি আমি হলো ক্ষমতা দিই, তাহলে আমার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে যাবে। এই জন্য কি করেন, যে তিনি হলো মারা যাওয়ার আগে যে 40 চক্র ছিল তাদের কাছে হলো একটা দলিলে হলো সই করিয়ে নেন যে আমি হলো যখন হলো মারা যাব, আমার পর সিংহাসনে কে বসবে? সুলতান রাজিয়া। একমাত্র হলো সুলতান মানে ফিমেল যেটা আছে কে বলো? রাজিয়া। সুলতান হলো, রাজিয়া হলো কিসে বসে বলো? সিংহাসনে বসবে। এবার দেখো, তো যেহেতু হলো ইলতুৎমিশ জীবিত ছিল, সবাই হলো সই করে দেয়। কিন্তু মধ্যযুগে একজন নারীর কাছে বা একজন মহিলার কাছে বাকি যারা আছে তারা যে তার হলো মানে ক্ষমতা স্বীকার করবে, এটা কি পসিবল? পসিবল না। তো যেই মুহূর্তে ইলতুৎমিশ মারা যায়, এটা কথা ছিল
যে সুলতান রাজিয়া সিংহাসনে বসবে, কিন্তু তাকে না বসিয়ে যে হলো ইলতুৎমিশের যে ছেলে, তার নাম কি ছিল? না না এখন আসবে না, ওরা অনেক পরে আসবে। তার নাম ছিল তোমার হলো রকিবউদ্দিন ফিরোজ। রকিবউদ্দিন ফিরোজ, এটা নাম মনে রাখা দরকার নেই, খালি মনে রাখবে, না তো লিঙ্কটা হবে না। এই যে তোমার রকিবউদ্দিন ফিরোজ বললাম, একে কি করা হয় বলো? ইনি হলো তোমার হলো সিংহাসনে বসেন। হলো, তাহলে সিংহাসনে বসার কথা ছিল কে? রাজিয়া। বসলো কে? রকিবউদ্দিন ফিরোজ। এবার এ যেহেতু একদমই যোগ্য ছিল না, আর একে যারা তোমার বসিয়েছিল তারা 40 চক্রে বসিয়েছিল, এর ফলে কি হয় বলো? সাম্রাজ্যে তোমার বলে খুন, ধর্ষণ, লুটপাট চরম আকারে শুরু করে, তাই না? যারা ছিল প্রজা বা পাবলিক, তারা প্রচুরভাবে হলো খেপে যায়। এই সময় সুলতান রাজিয়া একটা সূক্ষ্ম চাল করেন। কোনো একদিন ফ্রাইডে, মনে রাখবে যে মুসলিম ধর্ম মতে ফ্রাইডের দিন তারা সবাই মিলে যায় কোথায় বলো? তারা যে মসজিদে যায়, এবং সেদিন যে নামাজটা পড়ে তার নাম কি? জুম্মার নামাজ, তাই না? এবং এটা খুব একটা হলো পবিত্র। তো কোনো এক শুক্রবার সুলতান রাজিয়া একটা হলো লাল পোশাক পরে, কি বললাম বলো? একটা হলো লাল পোশাক পরে তিনি হাজির হন কার সামনে বলো? মসজিদের সামনে। এবং একটা মসজিদের সামনে একটা মহিলা লাল পোশাক পরে আছে, তার মানেই হলো কি বলো? এগুলো অতটা সোজা না দেখে যেটা মনে হচ্ছে, তাই না? এগুলো সব প্ল্যান করে রাখা হয়। আসলে কি হয়, তার আগে থেকেই যে সুলতান রাজিয়া ছিল, যে মসজিদের ইমাম বলো, তার সঙ্গে আগে থেকেই প্ল্যান করা আছে যে আমি হলো এরকম আসবো, এবং আমার যে লাল পোশাক বা রক্ত বর্ণিত পোশাক দেওয়া থাকবে, এটা ইসলাম ধর্ম অনুসারে যদি কোনো মহিলা মানে হলো মসজিদের সামনে লাল পোশাক পরে যায়, তার মানে তিনি হলো আল্লাহ বা তার যে ঈশ্বর আছে তার কাছে তিনি সাহায্য চাইতে এসছেন। এবং সেই সময় যতজন মসজিদে নামাজ পড়বে তাদের এটা কর্তব্য ওই মহিলাকে সাহায্য করা। তো এগুলো আগে থেকে সব প্ল্যান করা আছে যে আমি এরকম আসবো, আর আপনি যে মসজিদের ইমাম, তাকে কিচ্ছু করতে হবে না, আগুন তো জ্বলেই থাকবে, আপনি খালি ঘি ঢালবেন। তো তিনি যখন হলো ওই মসজিদের সামনে এসে একটা উৎকণ্ঠ হলো ভাষণ দেন যে আমার বাবা ইলতুৎমিশ মারা যাওয়ার আগে থেকেই হলো তিনি আমাকে তার সাম্রাজ্যের উত্তরাধিকার ঘোষণা করেছিলেন, কিন্তু আমার ভাই যার নাম কি, যার নাম হলো রকিবউদ্দিন ফিরোজ, একজন অত্যাচারী শাসক, তিনি হলেন ক্ষমতায় বসে আছেন। আমি সুলতান রাজিয়া, আমি ক্ষমতা চাই না, আমি হলো সাধারণ ব্যক্তি থাকতে পাই, কিন্তু যে আমার প্রজারা আছে তাদের দুঃখ আমার সহ্য হচ্ছে না। বুঝতে পারছো তুমি? পাবলিক সেন্টিমেন্ট, তাই না? সবাই তো মানে যারা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এটাই বলে যে আমি ক্ষমতায় থাকতে চাই না, আমি খালি মানুষের উপকার করতে চাই, তাই না? এবং তিনি যখন ভাষণ দিলেন, সেই সময় যারা মসজিদে ছিল হাজার হাজার ব্যক্তি সবাই একসঙ্গে যাওয়া শুরু করে কোন দিকে? রাজপ্রাসাদের দিকে। স্বাভাবিকভাবে যে রকিবউদ্দিন ফিরোজ ছিল তিনি হলো পালিয়ে যান। ক্ষমতায় কে বসেন বলো? সুলতান হলো রাজিয়া। তো কোশ্চিন কি আসবে? সুলতান রাজিয়া যে আছে তিনি হলেন হলো একমাত্র মুসলিম হলো শাসন। আর একটু আমি এর আগে কোনো সালই পড়তে বলিনি, খালি এই সালটা একটু দেখে রাখবে, সেটা হলো 1221 খ্রিস্টাব্দ যখন চেঙ্গিস খা আসে। আর একটা এখানে আমি তোমাদেরকে সাল বলতে বলছি বলো, 1236 থেকে হলো 40। কেন বললাম? কারণ তিনি হলেন মধ্য ভারতের একমাত্র মুসলিম হলো ফিমেল, যিনি হলো দিল্লি সাম্রাজ্য হলো রাজত্ব করছেন মাত্র 4 বছরের জন্য, কিন্তু 4 বছরের জন্য হলো তিনি তো করছেন। এই জন্য কি বলো, এই জন্য হলো সালটা খুবই হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো 1240 খ্রিস্টাব্দে কি করা হয়? 1240 খ্রিস্টাব্দে তোমার হলো যে তোমার হলো সুলতান যে রাজিয়া ছিল তাকে হলো কি করা হয় বলো? খুন করা হবে। এই যে 40 চক্র ছিল তারাই কি করে বলো? তারাই হলো সুলতানের রাজিয়া ছিল, তারাই তাকে হলো খুন করবে। এরপর সিংহাসনে কে বসবে? না না বলবো না এখনই, একটু লিঙ্ক করাই। আচ্ছা, এই যে লেখাটা এখানে লিখলাম কি ছিল এখানে বলো? গিয়াসউদ্দিন বলবন। এ নিজে কি ছিল? এই নিজে ছিল 40 চক্রের একজন হলো সদস্য। তো রাজিয়ার পর ইনি একজনকে বসান, মেনলি নাসিরউদ্দিন মনে হয় মামুদ, এরকম ব্যক্তিকে তিনি একজন বসান। তিনি কিন্তু নিজে সিংহাসনে বসেননি, কারণ তিনি জানতেন যে আমি 40 চক্রের একজন, আমি হলো ষড়যন্ত্র করে হত্যা করলাম, আমি সিংহাসনে বসলে কি হবে? একটা পাবলিক সেন্টিমেন্ট।
এই জন্য তিনি নাসিরউদ্দিনকে সিংহাসনে বসান, আর তার যে তোমার মেয়ে, তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেন। প্ল্যান দেখছো তুমি একদম, তাই না? নিজে বসলেন না, কিন্তু মেয়ের হলো কি দিয়ে দিলেন বলো? বিয়ে। বিয়ে দেওয়ার পর এই যে বলবন আর তার মেয়ে, এই বাপ বেটি মিলে তার যে হাজবেন্ড নাম হলো নাসিরউদ্দিন, তাকে কি করলেন? অল্প অল্প করে প্রত্যেক দিন হলো বিষ দিতে লাগলেন, তাই না? ভাবতে পারছো ভাই? তো আমরা যখন বর্তমানে পড়ি, এটা আমরা কিছুদিন আগে খুব খবর ছিল, কি ছিল এটা? আরে খবর পড়েছে না পড়নি? নীলরাম, তাই না? মেয়েকে একদম বিয়ে করার পর ওর হাজবেন্ডকে কেটে একদম সিমেন্ট দিয়ে ভর্তি করে দিয়েছে। তো এগুলো শুধু হতো না এখন, এগুলো আগেও ছিল। তো অল্প অল্প করে কি দেয় বলো? বিষ দেয়। এবং তারপর যখন তার হাজবেন্ড মারা যায়, সিংহাসনে কে বসেন? তার বাবা। তার নাম কি ছিল বলো? দেখতেই পারছো লোকটা একটু বয়স্ক টাইপের, চুলগুলো পেকেছে, এগুলো এমনি পাকেনি, দাড়ি এগুলো বয়সের সঙ্গে সঙ্গে পেকেছেন। তো তিনি জানতেন যে যদি আমি ডাইরেক্টলি সিংহাসনে বসি তাহলে কি হবে? একটা পাবলিক সেন্টিমেন্ট তৈরি হবে। এই জন্য তিনি নিজে বসেননি, একটা হলো টাইম জোন ভাগ করেন, যে এই সময়টুকুতে পাবলিক হলো শান্ত হয়ে যাবে, আর তিনি নিজে হয়ে যান কি বলো? তখনকার প্রধানমন্ত্রী। অ্যাকচুয়ালি সব ক্ষমতা তিনি নিজের হাতে রাখেন। তিনি হলো ঠিক করেন কোন কোন মন্ত্রণালয়ে কে কে বসবেন, তাই না? ওই অ্যাকচুয়ালি নামেই ছিল রাজা ক্ষমতা, কিন্তু ক্ষমতা অ্যাকচুয়ালি কার কাছে ছিল বলো? ক্ষমতা অ্যাকচুয়ালি ছিল তোমার হলো গিয়াসউদ্দিন হলো বলবনের কাছে। এবারের প্ল্যান দেখো, এই নিজে ছিল কি বলো? 40 চক্রের একজন। এই নিজে জানতো যে এই ছিল 40 চক্রের একজন, তাই না? এই তাদের মধ্যে থেকে হয়েছে রাজা। তো এর মনে সন্দেহ ছিল যে বাকি যারা 40 চক্র আছে তারাও তো আমাকে খুন করতে পারে। এই জন্য প্রথমে কি করেন? 40 চক্রকে বলে ভেঙে দেন। শুধু ভেঙে দেননি, তিনি ঠিক করেন এই 40 চক্রের মধ্যে যাতে কেউ একে অপরের সঙ্গে যোগাযোগ না রাখতে পারে। তিনি ঠিক করেন 40 চক্রের মধ্যে কারো ফ্যামিলিতে যদি তোমার বিয়ে হয়, আগে পারমিশন নিতে হবে কার কাছ থেকে বলো? বলবনের কাছ থেকে। বলবন যদি পারমিশন নেয় তাহলে হলো তিনি হলো বিবাহের পারমিশন দিবেন। তিনি প্রথম থেকে চেষ্টা করেন যাতে এদের মধ্যে কোনো লিঙ্ক হলো না থাকে। তিনি একটা গুপ্তচর সংস্থা করেন, তার নাম কি? যার নাম হলো এই যে দেখো স্পাই বা গোয়েন্দা, নাম কি বলো? বাড়ি। এই বাড়িদের সাহায্যে এই যে 40 চক্র ছিল সবাইকে একে একে করে তিনি হত্যা করেন। তাহলে ভাবো, যে 40 চক্রের অংশ হয়ে তিনি হলো সুলতান রাজিয়াকে মারলেন, তিনি যখন নিজে ক্ষমতায় আসলেন তিনি এই 40 চক্রকে রাখলেন না, তিনি সবাইকে একে একে কি করলেন বলো? হত্যা করলেন। তার যে বিখ্যাত পলিসিটার নাম কি বলো? ব্লাড অ্যান্ড হলো আয়রন, তাই না? রক্ত এবং লৌহ নীতি, তাই না? ব্লাড অ্যান্ড হলো আয়রন নীতি গ্রহণ করেন। তিনি আরো কিছু করেন, যে তিনি করেন কি বলো? ক্ষমতায় আসার পর তিনি বলেন হলো যে আমি হলো ঈশ্বরের দূত, বা এখানে লেখা আছে বলো ঈশ্বরের প্রতিনিধি, বা এই যে টাইটেলটা একটু পড়ে দেখো, নাম কি বলো? নিয়ামতি খুদাই অথবা জিলি ইল্লাহি। বিশেষ করে এই যে এটা মানে শ্যাডো অফ গড, মানে হলো ঈশ্বরের ছায়া। তিনি কি করেন? তিনি যে গোটা যে হলো রাজসভা ছিল, তিনি বাদে রাজা বাদে প্রত্যেককে বলে যে যারা তারা একদম যাতে সাধারণ পোশাক পরবে। রাজসভায় তিনি একমাত্র ব্যক্তি যিনি চেয়ারে বসে থাকবেন, বাকি সবাই দাঁড়িয়ে থাকবার। এখানে কি হচ্ছে? আমি একমাত্র দাঁড়িয়ে আছি, বাকি সবাই বসে আছে। ভ্যালু আছে কোনো? তো তিনি হলো সবার মধ্যে একটা অত্যন্ত গুরুগম্ভীর পরিবেশ তৈরি করেন, যে একমাত্র যে রাজা তিনি সিংহাসনে বসবেন, বাকি সবাই কি থাকে বলো? দাঁড়িয়ে থাকবে। তিনি আরো দুটো হলো পলিসি চালু করেন, যার নাম কি? সিজদার কি বলো? পাইবস। সিজদা মানে কি? কেউ এসে যখন রাজাকে মাথা নত করবে। একটা হলো পায়ে তোমার চুম্বন আছে, কোনটা? পাইবস। তার পাইবস মানে কি বলো? পায়ে চুম্বন করবে। ভাবতে পারছো তুমি যে রাজা তার পায়ে কি করবে বলো? তার পায়ে হলো তোমার চুম্বন করবে। তো পরীক্ষায় আসে সিজদা আর পাইবস, এটা হলো তোমার হলো কে তোমার হলো চালু করেন? তো কে চালু করেন বলো? এটা হলো গিয়াসউদ্দিন হলো বলবন। এবং সব থেকে বিখ্যাত তার সময় কে ছিল বলো? আমির খসরু হলো তার হলো সেই সময় হলো সভা কবি ছিল, তাই না? এবার মনে রাখবে, যখন হলো এরা দিল্লি সুলতানাত আছে,
এই সময় একটা ছোট্ট প্রবলেম হয়েছিল, যে হলো মঙ্গল জাতি। এই মঙ্গল জাতি কোথাকার বলো? মেনলি হলো যে হলো চায়নার যে উপরেরটা আছে না, ওই দিক থেকে বারবার বারবার কি হতো বলো, মঙ্গল জাতি বারবার বারবার আক্রমণ করতো, তাই না? হ্যাঁ, ওই মাইনর অঞ্চল যেটা পাকিস্তানের যেটা উপরে আছে, উত্তর ভারতের একটা। তো গিয়াসউদ্দিন বলবন চেষ্টা করেছিল, কিন্তু হলো বারবার আক্রমণ হতোই। তো এর ফলে এই যে মঙ্গল আক্রমণ, তার যখন বয়স হন, তার যে ছোট ছেলে, তার ছিল দুটো ছেলে ছিল, তার বড় ছেলে মঙ্গলদের হাতে মারা যায়। আর ছোট যে ছেলে ছিল, তিনি সেই সময়কার শাসন করতেন কোথায়? বাংলায়। তিনি তার ছেলেকে বারবার রিকোয়েস্ট করেন যে আমি তো মরেই যাব, এরপর তুমি হলো সিংহাসনে বসো। কিন্তু তার ছোটো ছেলে কী করে? বাংলা থেকে আর যায়নি। ও জানতো ওখানে গেলে তো এমনি মরবো, ওখানে যাওয়ার দরকার নেই, আমি বাংলায় আছি, বাংলায় আমি হলো সুখে শান্তিতে আছি। তো এই জন্য দেখবে যে গিয়াসউদ্দিন বলবনের পর যিনি সিংহাসনে বসেন, তার নাম কি আছে বলো? এ হলো বলবনের ছেলে না, বলবনের ছেলের ছেলে, তাই না? বলবনের ছেলের ছেলে কি বলো? কায়কোবাদ। বলবনের ছেলের ছেলে কি বলো? কায়কোবাদ। এবং শেষ রাজা কে ছিল বলো? কাইমুর। এরপর কে আসছে বলো এখানে? জালাল উদ্দিন খলজি। এই জালাল উদ্দিন খলজি কে ছিল? ইনি হলো মেনলি এই যে কায়কোবাদ আছে, এদেরই কি ছিল? সেনাপতি ছিল, তাই না? এবং যখন তোমার যে রাজা থাকবে, যদি রাজা যোগ্য না হয় তাহলে কি হবে? ও মরবেই, কিচ্ছু করা নাই। জালাল উদ্দিন খলজি কি ছিল? সেনাপতি ছিল কাদের? এই দাস বংশের। তিনি তাদেরকে হত্যা করে তিনি কি করেন বলো? খলজি বংশ হলো করেন। এবং এটা আমি প্রথমেই তোমাদেরকে ক্যালকুলেশন করিয়ে দেখালাম যে 5টা বংশের মধ্যে সব থেকে কম কোনটা ছিল বলো? খলজি। মাত্র কত বছরের জন্য বলো? মাত্র 30 বছরের জন্য, 1290 থেকে 1320। আর 6 বছরের জন্য যেটা বলতো সেটা হলো জালাল উদ্দিন খলজি, তাই না? এবার জালাল উদ্দিন খলজি হলো সিংহাসনে বসেন। সিংহাসনে বসার পর তার একটা ভাইয়ের ছেলে ছিল, তার নাম কি? আলাউদ্দিন হলো, এই যে দেখো আলাউদ্দিন খলজি। তাহলে জালাউদ্দিন খলজি সিংহাসনে বসেন, আর সেই সময় তার কি ছিল বলো? ভাইয়ের ছেলে, যার নাম কি ছিল বলো? আলাউদ্দিন হলো খলজি। এই যে এই ছবিটা দেয়নি রে, এই কিছুদিন আগে একটা তোমার সিনেমা বেরিয়েছিল যার নাম আছে পদ্মাবত, নাম শুনেছো? পদ্মাবত সিনেমা, সেখানে কে ছিল? রণবীর সিং ছিল, দীপিকা পাডুকোন ছিল। তো সেটা কার উপর বলো? আলাউদ্দিন হলো খিলজি যে আছে, আলাউদ্দিন খিলজির ওপর হলো ডিপেন্ড করেই সিনেমাটা হলো তৈরি হয়েছিল। তো এই যে জালাউদ্দিন খলজি ছিল, ইনি হলো মেনলি ডিপেন্ডেন্ট ছিল কার ওপর বলো? আলাউদ্দিন খলজির ওপর। কিন্তু এদেরও একটাই ভয় ছিল, কোনটা বলো? মঙ্গল আক্রমণ। তো তিনি আলাউদ্দিন খলজিকে প্রথমে পাঠান কোথায় বলো? মঙ্গল আক্রমণে। তা আলাউদ্দিন খলজি শুধু মঙ্গল আক্রমণকে তিনি রক্ষাই করেননি, তিনি মঙ্গলদের এমনভাবে পরাজিত করেছিলেন যে তারা আর ভারত হলো দ্বিতীয়বার সাহস না পায়, তাই না? তিনি কি করেছিলেন বলো? তিনি হলেন বাহ তাহলে কি বললাম ভালো করে শুনবে। এই যে ছিল আমার খলজি, খলজি বংশের তোমার প্রতিষ্ঠাতা কে বললাম বলো? জালাল উদ্দিন খলজি। আর তার যে ভাইয়ের ছেলের নাম কি ছিল বলো? আলাউদ্দিন হলো খলজি। আলাউদ্দিন খলজি প্রথম থেকে ছিল অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি, তাই না? এবং ইনি ছিলেন একজন মূর্খ, লেখাপড়া কিচ্ছু জানতেন না, কোনো কিছু লিখতে জানতেন না, তাই না? এই ছিল হলো কে বলো? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কি ছিল বলো? যে মঙ্গল আক্রমণ হলো তিনি হলো রুখে দেন। মঙ্গল আক্রমণ যখন তিনি রুখে দেন, তাকে হলো একটা জায়গা বিহারের দিকেই তোমার কারা বলে একটা জায়গা ছিল, কারার তোমার হলো শাসনকর্তা করা হয়। এবং তার যে আকাঙ্ক্ষা তো বলেছি অনেক উচ্চ ছিল, তাই না? তিনি কি করেন? তিনি হলো একটা জায়গা যার নাম কি আছে বলো? এখানে হলো দেবগিরি। দেবগিরি হলো আক্রমণ করে দেন। এবং এই ব্যক্তি এই মানে এতটাই শয়তান ছিল, এক মিনিট, এতটাই নিষ্ঠুর ছিল, জালাল উদ্দিন খলজি যার কে ছিল বলো? নিজের কাকু বা জেঠু ছিল, তার যে মেয়ে মানে নিজের যে হলো জেঠুর মেয়ে, তাকেই তিনি ধর্ষণ করেন। এবং তাকেই ধর্ষণ করে কি করেন বলো? বিয়ে করেন। মানে অত্যন্ত তোমার ক্রূর বলতে পারো কে ছিল বলো? আলাউদ্দিন হলো খলজি।
নিজের হলো কাকুর মেয়েকে তিনি ধর্ষণ করে বিয়ে করেন, এবং যখন তিনি বিয়ে করেন তখন তিনি কি হলেন, একদিকে ছিল কি, একদিকে ছিল তিনি অলরেডি ছিলেন তার ভাইয়ের ছেলে, তারপর এখন তিনি কি হয়ে গেলেন বলো, আবার হলো সবাই জামাই হয়ে যাচ্ছে। পড়াশোনা করে লাভ নাই, বুঝলা, দেখো যদি কিছু করতে পারো, কি হয়ে যাচ্ছে বলো, আবার জামাই। তো আগে তো ছিল ভাইয়ের ছেলে, বর্তমানে কি বলো, জামাই। তারপর তিনি হলো কি করেন, এতটাই তিনি হলো ক্ষমতাবান হয়ে যান যে তিনি হলো দেবগিরিতে আক্রমণ করেন। এবং তার যে হলো জেঠু ছিল জালাউদ্দিন খলজি, তিনি জানতেন যে কারো হাতে এতটা ক্ষমতা থাকা ঠিক না। তিনি যখন দেবগিরিতে আক্রমণ করেন, তিনি সেই সঙ্গে প্রচুর পরিমাণে সোনা দানা যা ছিল সব পরিমাণ তিনি কি করেন বলো, লুট করেন। তো জালালউদ্দিন খলজি যখন তাকে বলেন যে ঠিক আছে তুমি তো হলো লুট তো করেছো, কিন্তু যেগুলো পেয়েছো সেগুলো ফিরিয়ে দাও রাজবংশে, ফিরিয়ে তো দেন না, উল্টো কি করেন বলো, হত্যা করেন, রাজ হত্যা হয়ে গেল ভাবো। এবং আবার বলেছি প্ল্যান দেখছো, হতে পারে মূর্খ, প্ল্যান দেখো। তিনি অলরেডি এত জায়গায় যুদ্ধ করে খালি কি করবেন বলো, সোনা দানা হলো এক জায়গায় করবেন। কেন, ওর মাথায় আগে থেকে এই প্ল্যান আছে যে আমি খুন করবই। ও যখন তোমার দেবগিরিতে যখন খুন করলো, তারপর যখন উনি দিল্লিতে আসছেন, যারা যারা ওই রাস্তার মধ্যে বড়লোক ব্যক্তি ছিল প্রত্যেককে তিনি কি দেন বলা হয়, তিনি প্রত্যেককে একটা করে সোনার বস্তায় দিয়ে দেন। ভাবতে পারছো তুমি কেন? কারণ যাতে হলো আমার ওপর কেউ কথা তুলতে না পারে। বলা হয় আলাউদ্দিন খলজি যখন বাড়ি থেকে বেরিয়েছিল কয়েকটা সোনার তোমার গাড়ি নিয়ে বেরিয়েছিল, আর তিনি যখন দিল্লি আসেন তখন কি করা হয়, হাতে কিচ্ছু থাকে না। বর্তমানেও দেখবে আমাদের যখন ওর কিছুদিন পর ভোট আছে, কি না হবে, ডবল চাকরি, ট্রিপল চাকরি, লক্ষ্মীর ভান্ডার 2000 করে দিবে, পাহাড় আসবে, জঙ্গল আসবে, বন আসবে, সবাই খুশি থাকবে। কারণ আলাউদ্দিন খলজিও জানতো একবার খালি আমি সিংহাসনে বসি, আমি যখন সবাইকে সোনার বস্তা আমি যদি কাউকে দিতে পারি, সোনার বস্তা আবার নিতেও পারবো। খালি একটা সাময়িক উত্তেজনা দিয়ে সবাইকে চুপচাপ করে দাও। যেমন কিছুদিন আগে বিহারে ভোট হলো, বিহারে ভোটের আগে প্রায় মনে হয় 1.5 কোটি মহিলাকে 10,000 করে টাকা দিয়েছে, এবং বলেছে যে আমি 10,000 টাকা করে দিচ্ছি, এটা কি হিসাবে দিচ্ছি, তোমরা এটা দিয়ে বিজনেস শুরু করো। 10,000 টাকা দিয়ে কোনো বিজনেস হবে? তাও বলেছে যে 10,000 টাকা দিয়ে বিজনেস শুরু করো, পরে যারা যারা ভালো করবে তাদেরকে আমি কি দিব বলো, 2 লাখ টাকা করে দিব। তো পাবলিকের কিন্তু নজর এখানে না, আছে নজর কোথায়, কিন্তু এটা দিবে না কাউকে, হয়তো 5 জনকে দিবে, কিন্তু ওটা পাবলিকের মাথায় দিয়ে দিয়েছে। এবার যদি বিহারে ভোটে জিতেও ও একটাই কারণে জিতবে, মেন কারণ হলো এটা, ও 1.5 কোটি মহিলাকে যদি ভাবো 10,000 করে দিয়েছে, চারটিখানি ব্যাপার না ভাই, ঢেলে সাজিয়েছে। এবং এটা ও বলেছিল 2015 সালে বলেছিল টাকা দিব, দিল কবে 2025-এ, তা 10,000 টাকা আর 2 লাখ দেওয়ার কথা ছিল। তো এরকম জানতো আলাউদ্দিন হলো যে তোমার দেখতে পাচ্ছি আমরা খলজি, তিনি হলো জানতেন যে একবার যদি হলো ক্ষমতায় বসি তারপর হলো সমস্ত কিছু দখল করে নেব। তো আলাউদ্দিন খলজি ক্ষমতায় আসলো কবে বলো, 1296। 1296 ক্ষমতায় আসার পর তিনি কি করেন, প্রথম যিনি শাসন তিনি উত্তর ভারতের সঙ্গে কি করেন বলো, দক্ষিণ ভারত হলো দখল করেন। এবার একটা প্রশ্ন, ছোট্ট প্রশ্ন, ইতিহাস না মুখস্থ করতাম না, এমনি হয়ে যাবে। তোমরা ভাবো তো, আগে এতগুলো শাসক ছিল, কুতুবউদ্দিন আইবক তো বিখ্যাত ছিল, ইলতুৎমিশও তো বিখ্যাত ছিল, যে সুলতান বলবন তিনিও তো বিখ্যাত ছিলেন, তারা কেউ করতে পারলেন না দক্ষিণ ভারত দখল, আলাউদ্দিন খলজি কি করে দিল? কারণ আলাউদ্দিন খলজি দেখলেন যে যদি আমি একটা সাম্রাজ্য বিস্তার করতে চাই, আমার প্রথমে কি দরকার বলো, সৈন্য দরকার। আরেকটা জিনিস দরকার, যাতে সেনাবাহিনীতে কোনো রকম তোমার দুর্নীতি না থাকেন, তাই না? তো তিনি প্রথম একটা হলো ব্যবস্থা করেন, কি বলো, চেহারা ও দাগ ব্যবস্থা। চেহারা ও দাগ, অনেক সময় বইয়ে এই চেহারা কথাটা লেখা থাকে না, এখানে কি থাকে বলো, দাগ। ভেরি গুড। এই চেহারার জায়গায় লেখা থাকে কি বলো, হুলিয়া। চেহারার জায়গায় কি লেখা থাকে বলো, হুলিয়া। এটা মানে কি, যারা যারা সৈন্যবাহিনীতে আছে তাই না, তাদের হলো একটা করে কি আঁকা বলো, হুলিয়া আঁকা। কেন? আর দাগ মানে কি বলো, হর্স বা ঘোড়া। তখন তো মেইনলি যুদ্ধ হতে কার সাহায্যে, ঘোড়ার সাহায্যে। এবার ভাবো
যে রাজা আছে সে ধরে নাও এই অঞ্চলটা থেকে আরব, এখানে খুব ভালো ঘোড়া পাওয়া যায়, এখান থেকে নিয়ে আসলো তোমার ঘোড়া, এবং সেই ঘোড়া তুমি বিক্রি করে দিলে, আর তার জায়গায় কি রাখলে, তার জায়গায় এমনি কোনো একটা নর্মাল ঘোড়া রেখে দিলে, তাহলে তো তুমি যুদ্ধে হারবেই। তো তিনি কি করেন, ডাক দেওয়ার ব্যবস্থা করেন যে ঘোড়া যে আছে, ঘোড়ায় একটা করে তোমার রাজ চিহ্ন বা একটা করে তো তোমার গরম লোহার হলো কিছু দিয়ে একটা করে কি দেয় বলো, ছাপ মেরে দেয়। কারণ একবার যদি কোনো ঘোড়ায় থাকে অলরেডি রাজার দাগ, তাহলে ওটা আর কেউ কেনার সাহস পাবে না, তাই না? কেউ কেনার সাহসই পাবে না, বিক্রি করারও কেউ সাহস পাবে না। আর দাগ মানে কি, যারা সেনাবাহিনীতে কাজ করতো, যে সমস্ত সৈন্যবাহিনীরা, তাদের একটা হলো হুলিয়া, তাই না? যে যাতে এরা হলো, আমি এদেরকে রাখছি, এদেরকে আমার দরকার, যাতে এদেরকে আমি হলো কি পাই, ঠিকঠাক টাইমে পাই। আর একটা তিনি ব্যবস্থা করেন, তার ব্যবস্থার নাম কি বলো, সেটা হলো রেশনিং ব্যবস্থা করেন, তাই না? তিনি দেখো এখানে লেখাই আছে যে হলো বাজার ব্যবস্থা কি আছে বলো, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন। কেন? কারণ অলরেডি তিনি একটা আর্মি করেছেন, এবং আর্মি করেছেন কি বলো, সেখানে চেষ্টা করেছেন যাতে কোনো রকম দুর্নীতি না হয়। এবার দুর্নীতি যদি না হয়, তাহলে যেটা প্রথমেই করতে হবে, আমার যা যা দরকার আমি যেন তা পাই, তাই না? আমার যদি এখন হলো টাকার দরকার, সেই টাকাটা যদি আমি পাই, ধরো নাও এই কোচিংয়ে আমি আছি, যদি আমার যে টাকাটা দরকার যদি আমাকে কোচিং থেকে দেওয়া হয়, তাহলে আমি অন্য কোনো কোচিংয়ে পড়াবোই না। কিন্তু যদি আমি টাকা না পাই, তাহলে আমি যেতে কি হব, বাধ্য হব। তো তিনি কি করেন, তিনি যেহেতু হলো সৈন্যবাহিনীতে একটা সুনিয়ন্ত্রিত ব্যবস্থা করেছিলেন, তার জন্য তিনি কি করেন বলো, বাজার দর হলো করেন। কি করেন বলো, বাজার দর, যাতে প্রত্যেকটা জিনিসের যে মূল্য আছে সেটা কি থাকে বলো, প্রত্যেকটা জিনিসের মূল্য তিনি হলো নির্ধারণ করে দেন যে এর থেকে বেশি মূল্য নেওয়া যাবে না। আর একটা কারণে তিনি হলো বিখ্যাত, সেটা কি লেখা আছে বলো এখানে হলো, কিংশিপ হ্যাজ নো কিংশিপ, মানে রাজার কোনো আত্মীয় ছিল না, তাই না? তিনি হলো ধর্ম থেকেও যে ছিল রাজনীতি, সেটাকেও দূরে রাখেন। তাহলে আজকে আমরা একজন এমন রাজার নাম পড়লাম, সে কি ছিল বলেছি প্রথমে, মূর্খ, পড়াশোনা কিচ্ছু জানতো না, কিন্তু তাকে বলা হয় দিল্লি সাম্রাজ্যের ওয়ান অফ দ্য মোস্ট তোমার শক্তিশালী রাজা। আর এর পরের দিন আমরা শুরু করবো আর একটা রাজা দিয়ে, যার নাম কি, মোহাম্মদ বিন তুগলক। দিল্লি সাম্রাজ্যের সব থেকে কি বলো, শক্তি মানে সব থেকে শিক্ষিত ব্যক্তি, এবং তাকে বলা হয় কি বলো, পাগলা রাজা। তা আজকে শুরু করলাম মূর্খ দিয়ে, পরের দিন লেখাপড়া করে এসো, তাহলে পরের দিন শিক্ষিত দিয়ে শুরু করব, ঠিক আছে? তোমরা খাওয়া দাওয়া করে এসছো কেউ?